হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাইয়া, তুই কোথায়? মায়ের শরীরের অবস্থা খুব খারাপ, হসপিটাল নিয়ে এসেছি। ডক্টর বলেছে অপারেশন করতে হবে। আমি তো এখনো ক্যাম্পে এসে পৌঁছাইনি। ক্যাম্পে আসার পর সেনাপ্রধানের কাছে রিকোয়েস্ট করে দেখি, যদি ছুটি দেন তাহলে আমি রাতের ভেতরে আসছি। ভাইয়া, তুই তাড়াতাড়ি আয়, আমার অনেক ভয় করছে। আম্মু কথা বলছে না কাল রাত থেকে। রাহুল আর কিছু বলতে যাবে এর আগেই ওর বাম হাতে কিছু একটার আঘাত লাগে। সে দেখতে পায় তার হাত পেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। পেছনে ফিরে তাকাতে দেখতে পায় সন্ত্রাসী বাহিনীর একটা লোক তার দিকে গুলি করেছে। সে পিছনে ফিরে তাকিয়ে লোকটার মাথা বরাবর একটা গুলি করে। লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। এরপর সামনের দিকে যেতে শুরু করলো রাহুল। তার হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছে। এরপর তার থেমে থাকলে চলবে না। এই মিশনটা তাদেরকে কমপ্লিট করতেই হবে। আজকের মধ্যে না হলে সে তার মাকে দেখতে যেতে পারবে না। অসুস্থ মা হসপিটালে ভর্তি, কিন্তু তাকে এখন দেশের জন্য লড়াই করতে হবে। একদিকে পরিবারের চাপ আর অন্যদিকে এই সন্ত্রাসীদের উৎপাত, সবকিছু মিলিয়ে ভীষণ কঠিন সময় পার করছে সে। একে একে সকল সন্ত্রাসীদের ধরে সেনা ক্যাম্পে ফিরে আসলো তারা। সেখানে আসার পর সেনাপ্রধান তাদের সবাইকে অভিনন্দন জানালেন। রাহুল তখন তার ক্যাপ্টেনের কাছে গেল। গিয়ে সব ঘটনা খুলে বলে সবকিছু শোনার পর তিনি তাকে নিয়ে সেনাপ্রধানের সাথে দেখা করলেন। এরপর সেনাপ্রধান তাকে বললেন, এখন তোমাকে ছুটি দেওয়াটা আমাদের পক্ষে খুবই কষ্টকর, কারণ তুমি নিজেও জানো সন্ত্রাসীদের সাথে আমাদের প্রতিদিনই লড়াই করতে হচ্ছে। এই মুহূর্তে তোমার মতো এত সাহসী একজন সৈনিককে বাড়ি পাঠিয়ে দেওয়াটা আমাদের জন্য খুবই চাপের বিষয়। আমি জানি স্যার, কিন্তু আমার মায়ের অবস্থা সত্যিই খুব খারাপ। আগামীকাল অপারেশন, জানি না কি হবে। আমাকে তো শেষবারের মতন আমার মায়ের সাথে দেখা করতেই হবে। আমার মা না থাকলে আমি এই জায়গায় কখনোই আসতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে চলে যাও। তোমাকে 2 দিনের জন্য ছুটি দেওয়া হলো। 2 দিন পরে আবার ফিরে আসবে, লেট করো না, না হলে আমাদের খুবই বিপদে পড়তে হবে। রাহুল সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল ক্যাম্প থেকে। তাকে এখন যেতে হবে হসপিটালে। তাদের স্থানীয় একটি হসপিটালে ভর্তি করা হয়েছে তার মাকে। সেখান থেকে সেনাবাহিনীর জন্য নির্দিষ্ট হসপিটালে অর্থাৎ CMH-এ নিয়ে আসবে। গভীর রাতে এসে হসপিটালে পৌঁছানোর পর সাথে সাথেই তার ছোট বোন লামিয়া এসে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। রাহুল তখন তার বোনকে সান্ত্বনা দিয়ে বলল, লামিয়া, তুই কান্না করছিস কেন? আমার কিছুই হবে না। আমি এখনই আম্মুকে ওখান থেকে ঢাকায় নিয়ে যাব, এরপর আমার সুস্থ হয়ে যাবে। ভাইয়া রে, আমার আর কোথায় নিয়ে গেলে লাভ নাই। লামিয়ার কথায় রাহুলের বুকটা কেঁপে উঠল। তবুও সে নিজেকে শান্ত করে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিসব বাজে কথা বলছিস লামিয়া? ভাইয়া, একটু আগে ডাক্তার এসে বলে গেছে আম্মু নাকি বেঁচে নেই। আমাদের আম্মু আমাদের ছেড়ে চলে গেছে ভাইয়া। এখন আমরা কি নিয়ে বাঁচবো ভাইয়া? এই কথা শুনতেই রাহুল দৌড়ে গেল তার মায়ের কেবিনের দিকে। সেখানে গিয়ে নিজের মায়ের নিথর দেহটা দেখে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। ডাক্তার তখন তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু সেটা থামতে চায় না। এ তো তার মা, যে তাকে নিজের গহনা বিক্রি করে ট্রেনিংয়ে থাকাকালীন টাকা পাঠিয়েছিল। অত্যন্ত গরিব ঘরে জন্ম নিয়েছিল সে। বাবাকে ছোটবেলায় হারানোর পর মা অন্যের বাসায় কাজ করে তাকে পড়াশোনা করিয়েছে। আজ সেই মা তাকে ছেড়ে চলে গেল। সে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মা, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে? মা হারানোর বেদনাটা কতটা সেটা একমাত্র যাদের মা নেই তারাই বুঝতে পারবে। রাহুল কোনো মতে নিজেকে শান্ত করলো, কারণ সে যদি এভাবে ভেঙে পড়ে তাহলে তার বোনকে কি হবে। সে তার মায়ের লাশ নিয়ে চলে গেল বাড়িতে। সেখানে যাওয়ার পর তার মায়ের দাফনের ব্যবস্থা করলো। মায়ের দাফন শেষে তার বোনকে নিয়ে ঘরে বসে আছে। তার বোন কান্না করেই যাচ্ছে। তার জন্য তখন সে লামিয়ার দিকে তাকিয়ে বলল, এভাবে কান্না করিস না লামিয়া। তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে মায়ের আত্মা কখনোই শান্তি পাবে না। কথা দিচ্ছি, ভাইয়া কখনো তোকে কষ্ট পেতে দিব না। ভাইয়া, আম্মু এভাবে আমাদের ছেড়ে যেতে পারলো? আমাদের কথা একটাবার চিন্তা করলো না। আমি তো আম্মুকে যারা বাঁচবো না ভাইয়া। সবাইকে একদিন চলে যেতে হবে বোন। এখন থেকে তুই আমার সাথেই থাকবি। আমি তোকে আমার ক্যাম্পে নিয়ে যাব। ওখানে আমি আমার বড় স্যারদের সাথে কথা বলবো। তারা যদি কোনো ব্যবস্থা করে দেয় তাহলে তোকে ওইখানেই রাখবো, আর না হলে আমি তোকে কলেজের হোস্টেলে পাঠিয়ে দিব।
ওইখানকার কলেজে ভর্তি করে। এরপর কোনো মতে আরও একটা দিন কাটালো বাড়িতে। এই বাড়িতে থাকা মানে তার মায়ের স্মৃতিগুলো মনে পড়া আর নিজের মনে আঘাত লাগা। সেই জন্য রাহুল সিদ্ধান্ত নিল বাড়ি ছেড়ে ক্যাম্পে ফিরে যাবে। ছুটিও শেষ হয়ে এসেছে, সেজন্য ফিরে গেল। ফিরে যাওয়ার পর তার জন্য একটা ভালো সংবাদও আসলো। আল্লাহ কোনোদিন তার বান্দাকে নিঃশেষ করে দেন না। একদিকে আঘাত দিলে অন্যদিকে তার জন্য আরও বড় প্রাপ্তি অপেক্ষা করে। ক্যাম্পে গিয়ে জানতে পারল সেদিনের সাহসিকতার কারণে তার প্রমোশন হয়েছে। সে এখন থেকে স্পেশাল ফোর্সের কমান্ডো অফিসার হিসাবে নিয়োগ পাবে এবং তাকে একটি ফ্ল্যাট সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। এটা শোনার পর তার ভিতরে কিছুটা হলেও আনন্দ কাজ করলো, কারণ এখন বোনকে আর নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে হবে না, এখানেই রাখতে পারবে। পরের দিনই সে লামিয়াকে নিয়ে চলে গেল স্থানীয় একটি কলেজে। সেখানে গিয়ে তাকে ভর্তি করিয়ে দিল। এরপর তার জন্য নির্ধারিত ফ্ল্যাটে ফিরে আসলো। সেখানে একজন কাজের বুয়া আছে, তার সাথেই থাকবে লামিয়া। পরের দিন থেকে তার ডিউটি আছে। ওদিকে মাদক ব্যবসায়ী সাইফুল চৌধুরী বেশ আতঙ্কিত, কারণ সেনাবাহিনীর আক্রমণে তার তিনটা চালান নষ্ট হয়ে গেছে। কিছুতেই তিনি এবার আর লস করতে চান না। তাই তিনি একটা জঘন্য পরিকল্পনা করলেন। তার সাথে থাকা তার দুই সহযোগী নাহিদ এবং তামিমকে নিয়ে পরিকল্পনা করতে বসলেন। তখন নাহিদ বলল, বস, আপনার প্ল্যান তো বুঝলাম, কিন্তু আমাদের উপর সেনাবাহিনীর যে স্পেশাল ফোর্স আক্রমণ করেছে তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। গত আক্রমণে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে এখানে আনা হয়েছে। আমাদের যে সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করেছে সে হচ্ছে রাহুল। ওকে ওই গ্রুপে ঢুকানো হয়েছে। আমার মনে হয় না ও আমাদের প্রস্তাবে রাজি হবে। যে রাজি হবে না তার পেছনে ঘুরে তো কোনো লাভ নেই। এমন কাউকে খুঁজে বের করো যে আমাদের প্রস্তাবে রাজি হবে, এবং আমার বিশ্বাস এদের মধ্যে এমন কেউ না কেউ আছে যে টাকার জন্য সব করতে পারে। আমি চেষ্টা চালাচ্ছি বস। খুব তাড়াতাড়ি আশা করছি এমন কাউকে পেয়ে যাব যে আমাদের হয়ে কাজ করবে। এরপর তারা খোঁজ করতে শুরু করে সেনাবাহিনীর মধ্যে এমন কাউকে যে তার হয়ে কাজ করবে টাকার বিনিময়ে। ওদিকে পরেতে লামিয়া কলেজে যায়। সেখানে যাওয়ার পর দেখতে পায় তার পরিচিত কেউই নেই। সে একাই বসেছিল একটা বেঞ্চে। তখনই একটা মেয়ে এসে তার পাশে বসে হাসি মুখে তার দিকে হাত বাড়ি দিয়ে বলে, হ্যালো, আমি মায়া। তুমি কি এই কলেজে নতুন? হ্যাঁ, আমি গতকালই ভর্তি হয়েছি। ও, তা এত লেটে ভর্তি হওয়ার কারণটা কি জানতে পারি? আসলে আমার ভাই সেনাবাহিনীতে চাকরি করে, এখানেই তার ক্যাম্প। আগে আমি আমার মায়ের কাছে থাকতাম। মায়ের মৃত্যুর পর ভাই আমাকে তার কাছে নিয়ে এসেছে, তাই এখানে ভর্তি হয়েছি। ও, তা আমরা কি ফ্রেন্ড হতে পারি? লামিয়া ভাবলো যেহেতু এখানে পরিচিত কেউই নেই, সেহেতু এই মেয়েটা যখন তাকে আগ বাড়িয়ে ফ্রেন্ড বানাতে চাইছে, তাহলে ফ্রেন্ডশিপ করবে। এরপর তারা দুজন অনেকক্ষণ আড্ডা দেয়। দুজন দুজনের ব্যাপারে অনেক কিছু জানতেও পারে। মায়া শহরের একজন নামকরা ব্যবসায়ী আরিফ সাহেবের মেয়ে। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। ওদিকে স্পেশাল ফোর্সের কমান্ডার রাকিব সাহেব তার টিমের সবাইকে নিয়ে মিটিংয়ে বসেছেন। তখন তিনি রাহুলের দিকে তাকিয়ে বললেন, রাহুল, আমরা কিন্তু সেনাবাহিনী থেকে আলাদা, সম্পূর্ণ একটি নতুন দল। আমাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে এই স্পেশাল ফোর্সে নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র অপারেশনগুলো করার জন্য। এবং তুমি নিশ্চয় বুঝতে পারছো আমাদের এখানে এমন সদস্যদেরকে পাঠানো হয়েছে যারা সরাসরি যুদ্ধ করতে অভ্যস্ত। হ্যাঁ স্যার, আমি কথা দিচ্ছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। নিজের জীবন দিয়ে হলেও এই দেশের একটা ইঞ্চিও কাউকে দখল করতে দেব না। বাহিরের শত্রুদের আক্রমণ থেকে দেশকে বাঁচানোর জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি রাহুল। আমাদেরকে দেশের অভ্যন্তরে থাকা বেঈমানদেরকে ধরতে হবে। তুমি জানলে অবাক হবে, আমাদের দেশকে বহিরাগত শত্রুরা যতটা না বিপদে ফেলেছে তার চেয়ে 1000 গুণ বিপদে ফেলেছে আমাদের দেশের মানুষেরা। কিছু লোভী মানুষরূপী শয়তানেরা টাকার লোভে পড়ে অমানুষে রূপান্তরিত হচ্ছে। এরপর কমান্ডার রাকিব সাহেব একটা ফাইল বের করলেন। সেখান থেকে একজন মধ্যবয়স্ক লোকের ছবি দেখিয়ে বললেন, ও হচ্ছে সাইফুল চৌধুরী। এই দেশের মাদক ব্যবসার ডন বলা যায়। দেশে যতটা মাদক ব্যবসায়ী আছে সবগুলো ও মাদক সাপ্লাই দেয়। ওকে যদি ধরতে পারি তাহলে এই দেশে মাদক ব্যবসা অনেকটাই কমে আসবে। কিন্তু ও কোথায় আছে এটা কেউ জানে না। আমরা অনেকবার অনেকজনকে সন্দেহ করে ধরেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত একটা বিশ্বস্ত লোকের কাছ থেকে ওর ছবি সংগ্রহ করতে পেরেছি। এখন আমাদের সবাইকে খোঁজ লাগাতে হবে
এই সাইফুল কোথায় লুকিয়ে আছে। কিন্তু স্যার, আমরা কিভাবে খোঁজ করব? আমাদের দেশের প্রতিটা সীমান্তে সেনাবাহিনীর গোয়েন্দা অফিসারেরা আছেন। তারা সব সময় আমাদেরকে ইনফরমেশন সাপ্লাই করতে থাকবেন। আর আমি কয়েকজন গুপ্তচরকে লাগিয়ে দিয়েছি শহরের বিভিন্ন এলাকায় যেখানে মাদকের ব্যবসা হয়। সেখানে যখনই সন্দেহজনক কিছু দেখতে পাবে আমাদেরকে সরাসরি কল করা হবে। তবে আমি তোমাদেরকে 2টা টিমে ভাগ করে দিতে চাই। রাহুল, আবির এবং সিয়াম, তোমরা 3 জন এক টিমে থাকবে, আর আমি বাকি অফিসারদেরকে নিয়ে আরেকটা টিমে থাকবো। এরপর রাহুল, আবির এবং সিয়াম তিনজনেই কমান্ডার রাকিব সাহেবের কাছ থেকে নিজেদের কাজ বুঝে নিল। এরপর বেরিয়ে পড়ল নিজেদের কাছে। দেখতে দেখতে ভালো মতোই 15 দিন কাটিয়ে দিল নতুন দায়িত্বে। হঠাৎ করেই একদিন কার কাছে গোয়েন্দা তথ্য আসলো সীমান্তে মাদক পাচার হবে এবং সেজন্য তার টিমের বাকি 2 জন সদস্যকে নিয়ে মিশনে চলে গেল। ওখানে যাওয়ার পর তারা অপেক্ষা করতে শুরু করলো। সন্ধ্যা হয়ে এসেছে, এখনো মাদক পাচারকারীরা আসছে না। তারা একটা ছোট্ট ঝোপের মধ্যে লুকিয়েছিল। হঠাৎ করেই পেছন দিক থেকে তাদের উপরে আক্রমণ করা হয়। মাথাটা শক্ত করে কিছুর আঘাত পেতেই রাহুল মাটিতে লুটিয়ে পড়ল। এরপর আর কোনো কিছু মনে নেই। ওদিকে লামিয়া বাসায় আসার পর তার ভাইয়ের জন্য অপেক্ষা করছে, কারণ মায়াকে আজকে অনেক রিকোয়েস্ট করে তার সাথে নিয়ে এসেছে তার ভাইকে দেখাবে। কিন্তু না, কোনোভাবেই তার ভাই আসছে না। রাত অনেক হয়ে গেল। তার ভাইয়ের কিছু সহকর্মীকে জিজ্ঞাসা করলো, কিন্তু তারা কোনো কিছুই বলতে পারছিল না। তারা শুধু বলেছে একটা মিশনে গেছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। পুরোটা রাত আতঙ্কের মধ্যে কাটালো লামিয়া। এক মুহূর্তের জন্য ঘুমাতে পারেনি। এরকম একটা দিনে যেদিন সে তার বান্ধবীকে নিয়ে এসেছে ভাইয়ের সাথে মজা আর আড্ডা দিবে বলে, কিন্তু তার ভাই এরকম একটা মিশনে চলে গেল। ওদিকে ভোর রাতেই নিজেদের অফিসে ফিরে আসলো সিয়াম। এসে রাকিব সাহেবের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, শেষ সর্বনাশ হয়ে গিয়েছে। আমাদেরকে কেউ একজন ভুল ইনফরমেশন দিয়েছে, যার ফলে আমাদের অনেক সেনা কর্মকর্তাকে প্রাণ হারাতে হয়েছে, আর তারা আবির এবং রাহুলকে তুলে নিয়ে গিয়েছে। আমি অনেক কষ্ট করে সেখান থেকে পালিয়ে এসেছি। কি বলছো সিয়াম? তোমার মাথা ঠিক আছে? আমাদের এত দক্ষ 2 জন সেনা কর্মকর্তাকে এভাবে তুলে নিয়ে যাওয়াটা অসম্ভব। আমার মনে হচ্ছে এটা কোনো ষড়যন্ত্র। ওখানে তো পুরো 35 জন সৈনিক ছিল, বাকিরা কোথায়? সিয়াম মাথা নিচু করে রইল। সেনাবাহিনীর একটা টিম সেখানে গিয়ে দেখতে পেল সবাই লাশ হয়ে পড়ে আছে। সেখানে একটা বড় গর্ত হয়ে আছে। তারা বুঝতে পারল কেউ একজন বোমা মেরেছে এখানে, যার ফলে সকল সেনা কর্মকর্তারা মারা গেছে। এটা দেখার পর তারা ফিরে আসলো। এরপর সেনাপ্রধান এবং রাকিব সাহেব মিটিংয়ে বসলেন। যে করেই হোক আবির এবং রাহুলকে ফিরিয়ে আনতে হবে, না হলে সেনাবাহিনীর উপরে বিপদ আসতে পারে। ওদিকে আস্তে আস্তে চোখ খুলল রাহুল। সামনে তাকিয়ে দেখতে পেল কেউ নেই। একটা রুমের মধ্যে বাঁধা অবস্থায় পড়ে আছে সে এবং আবির। এই জায়গা থেকে তারা কিভাবে বের হবে সেটাও বুঝে উঠতে পারছে না। সে নিজের বাম হাত দিয়ে ধাক্কা দিচ্ছে আবিরকে, কিন্তু আবিরের এখনো জ্ঞান ফিরছে না। কিছুক্ষণ পরেই আবিরের জ্ঞান ফিরে আসলো। দুজনের মাথায় প্রচণ্ড ব্যথা করছে। রাহুল তখন আবিরকে বলল, আবির, আমার মনে হয় কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমাদের দুজনকে এখানে কিডন্যাপ করার জন্যই ওই মাদক পাচারের নাটকটা করা হয়েছিল। কিন্তু সিয়াম কোথায়? আমি জানি না স্যার, কিন্তু আমার মনে হচ্ছে ওখানে খুব খারাপ কিছু হয়েছে আমাদের সাথে, কারণ আমি অজ্ঞান হওয়ার আগে কালো পোশাকধারী কয়েকজনকে দেখেছি আমাদের উপর আক্রমণ করতে। আমার মনে হয় ওইখানে সিয়ামের কিছু একটা হয়ে গিয়েছে। কিন্তু আমাদের তো এখান থেকে বের হতে হবে। আমরা দুজন যদি এইখানে বন্দী হয়ে থাকি তাহলে তারা আমাদেরকে জিম্মি করে সেনাবাহিনীর কাছ থেকে তাদের অসৎ উদ্দেশ্য সফল করার চেষ্টা করবে। কিন্তু আমরা এখান থেকে কীভাবে বের হব স্যার? আমাদের দুইজনের হাতের বাঁধনি বা কিভাবে খুলবো? আমার কাছে একটা প্ল্যান আছে। তুমি আমার সাথে উঠে দাঁড়াও। দুইজন গিয়ে ওই দেয়ালের সাথে ঘষে দড়িটা ছিঁড়তে হবে। যদি দড়িটা ছিঁড়তে পারি তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো। এরপর তারা দুজনে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। দুজনেই মাথায় আঘাত পেয়েছে, তাই বারবার মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। এরপর তারা দেওয়ালের কাছে গেল, গিয়ে হাত ঘষতে শুরু করে দেয়ালের সাথে। ওদিকে সেই আস্তানার একটা রুমের মধ্যেই বসে আছে সাইফুল এবং তার কর্মচারী নাহিদ এবং তামিম। তামিম তখন সাইফুলের দিকে তাকিয়ে বলল, আমি বলছিলাম না বস, আমাদের কাজ হবেই। অবশেষে পাখি আমাদের জালে ধরা দিয়েছে। এই 2 জনকে বাঁচিয়ে রাখলে চলবে না।
এরা যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ আমাদের বিপদ। ওদেরকে শেষ করে দিই বস। আরে তামিম, এত লাফালাফি করার কোনো প্রয়োজন নেই। ওরা এখন আমাদের জালে বন্দি। ওরা ওই রুম থেকে কখনোই বের হতে পারবে না। তবে আমার কাছে একটা প্ল্যান আছে। আমি ওদের দুজনকে জিম্মি করে আমার 10 কোটি টাকার মাদক এই দেশে নিয়ে আসব। এটা শুনে তারা দুজনে হাসতে শুরু করলো। সাইফুল চৌধুরী তখন ফোনটা হাতে নিল। এরপর সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কল দিল। একজন আর্মি অফিসার কল ধরতেই সাইফুল বলল সেনাপ্রধানের সাথে কথা বলতে চায়। সেনাপ্রধান এই কলেরই অপেক্ষায় ছিলেন। তিনি জানতেন তাকে কল করা হবে, সেই জন্য তিনি ফোন ধরলেন। ফোন ধরতেই ওপাশ থেকে হাসির শব্দ শুনে বললেন, আগুন নিয়ে ফেলছিস তুই। আমি জানি তুই আমাকে কি জন্য কল করেছিস, তবে একটা কথা ভালো করে শুনে রাখ। তুই যাদেরকে ধরে নিয়ে গিয়েছিস ওরা তোদের মতো বিড়ালের বাচ্চা নয়, ওরা বাঘের বাচ্চা। ওদের এত সহজে কাবু করতে পারবি না। সেনাপ্রধান, তুই সত্যি অনেক বোকা। তোকে এই দায়িত্ব দিয়ে সরকার অনেক ভুল করেছে। তোর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে আমার কাছে জানতে চাইতো আমার কি দাবি এবং আমার দাবি তারা মেনে নিত। কিন্তু তুই আমার সাথে বড় বড় কথা বলছিস। তোর 2 অফিসারের অবস্থা কালকে রাতেই বেহাল করে ফেলেছি। এখন তো তারা শুধু মৃত্যুর অপেক্ষায় আছে। আমার একটা ইশারায় ওরা শেষ হয়ে যাবে। না, তুই এটা করবি না। বল তুই কি চাস। এই তো লাইনে এসেছিস, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবি না, কারণ তোর 2 জন অফিসার আমার হাতে বন্দি আছে। আমার কথা শোন, আজ রাতে আমাদের একটা মাদকের চালান আসবে 10 কোটি টাকার ভারত থেকে। সেগুলো তোরা পাহারা দিয়ে আমার আস্তানা পর্যন্ত পৌঁছে দিবি। যদি না করিস তাহলে তোদের ওই 2 অফিসারের কাটা মাথা কালকে সকালে সেনা ক্যান্টনমেন্টে পেয়ে যাবি। এই কথা শুনতেই সেনাপ্রধান চুপ হয়ে গেলেন। তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। এটা কিভাবে সম্ভব? দেশের এত বড় একটা দায়িত্ব নিয়ে তিনি কিভাবে দেশের মানুষের সাথে বেইমানি করবেন? এত বড় অন্যায় কাজ কিভাবে তিনি করবেন? তিনি তখন সাইফুল চৌধুরীকে বললেন, তুই যেটা বলছিস সেটা কোনোদিনও সম্ভব নয়। এখনো সময় আছে। নিজের ভুল স্বীকার করে আত্মসমর্পণ করে নে। কারণ আমরা ওই 2 অফিসারকে মেরে ফেললেও সেনাবাহিনী কয়েক লক্ষ সাহসী অফিসার তোকে বাঁচতে দিবে না। তোকে আজ না হোক কাল আমাদের হাতে ধরা পড়তেই হবে। তাই অতিরিক্ত চালাকি করবি না। চুপ, একদম চুপ। তুই কি ভাবছিস আমি এত সহজে হার মেনে নেব? যদি আমাকে ধরতে পারতি তাহলে গত 5 বছরে কেন পারিসনি? আমি এত সহজে ধরা পড়ব না। এখনও সময় আছে, আমার কথায় রাজি হয়ে যা। না হলে এখনই তোর 2 অফিসারের লাশ পৌঁছে দেব সেনা ক্যান্টনমেন্টে। সেনাপ্রধান বুঝতে পারলেন তার 2 সাহসী অফিসারকে বাঁচাতে হলে এদের এই অন্যায় প্রস্তাব মেনে নিতে হবে। সেজন্য তিনি তার সামনে থাকা কর্মকর্তাদের দিকে তাকালেন। সবাই মাথা নিচু করে আছে। এর মানে তারাও এই ব্যাপারে সম্মত যে সাইফুল চৌধুরী অন্যায় দাবি মেনে নিন। সেনাপ্রধান তখন চোখ বন্ধ করে আস্তে করে বললেন, ঠিক আছে, আমি তোর দাবি মেনে নিলাম। আর আজকে ওখানে মিশনের নামে একটা নাটক করব, আর তুই তোর লোকজনকে বলবি নিরাপদে তোর মালগুলো নিয়ে যাওয়ার জন্য। বলেই তিনি ফোনটা কেটে দিলেন। কারণ এরপরে সাইফুল চৌধুরী যে কথাগুলো বলবে সেগুলো তিনি সহ্য করতে পারবেন না। তিনি চোখ বন্ধ করে বসে রইলেন। এই মুহূর্তে তার কী করা উচিত তিনি বুঝে উঠতে পারছেন না। তিনি বাধ্য হয়েছেন এই অন্যায় প্রস্তাবটা মেনে নিতে। ওদিকে লামিয়া কান্না করতে করতে প্রায় পাগলই হয়ে গেছে। তার ভাই এখনো আসছে না কেন? মায়া তাকে শান্ত করার চেষ্টা করছে। তখন সিয়াম তাদের সাথে দেখা করতে গেল। সিয়ামকে দেখে লামিয়া কান্না করতে করতে বলল, শিয়াম ভাইয়া, আমার ভাইয়া কোথায়? আমার ভাইয়াকে এনে দিন। চিন্তা করো না, রাহুলের কিছু হবে না। আমরা কিডন্যাপারদের সাথে কথা বলেছি, তারা আজকে রাতে বলেছে রাহুলকে আর আবিরকে ছেড়ে দিবে। না, আমি আমার ভাইয়ের কাছে যেতে চাই। আমার ভাইয়াকে আমার কাছে এনে দিন, অথবা আমাকে ভাইয়ের কাছে নিয়ে যান প্লিজ। মায়া তখন লামিয়ার হাত চেপে ধরে বলল, পাগলামি করছিস কেন লামিয়া? ভাইয়া তো বলেছে রাহুল ভাইয়াকে আজকে রাতের মধ্যে কিডন্যাপাররা ছেড়ে দেবে। এখন তোকে শক্ত থাকতে হবে। তুই এরকম করলে হবে? হ্যাঁ লামিয়া, তোমাকে শক্ত থাকতে হবে। আপনি ওকে বোঝানোর চেষ্টা করুন। আমাকে এখন যেতে হবে, কারণ তারা একটা কাজ করতে বলেছে আমাদেরকে। আমরা সেটা কমপ্লিট করলে তারা রাহুল এবং আবিরকে ছেড়ে দিবে। আর লামিয়া, তুমি কোনো চিন্তা করো না, আমরা যে করেই হোক রাহুলকে ওদের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসবো। এরপর সিয়াম বেরিয়ে গেল আর মায়া লামিয়াকে শান্ত করার চেষ্টা করছে।
সে তার বাবা মাকে জানিয়ে দিয়েছে। মায়ার বাবা মাও লামিয়ার সঙ্গে দেখা করতে এসেছে। ওদিকে নিজেদের হাত ছাড়িয়ে নিয়েছে রাহুল এবং আবির। দড়ি খুলে দুজনে একে অপরের দিকে তাকালো। দেওয়ালের সাথে ঘষার কারণে হাত দিয়ে রক্ত বের হচ্ছে। ঠিক তখনই বাইরে কারো হাঁটার শব্দ পেল দুজনে। তখন আবির রাহুলের দিকে তাকিয়ে বলল, স্যার, আমার মনে হচ্ছে বাইরে কেউ আসছে। হ্যাঁ, আমাদেরকে এখান থেকে যে করেই হোক ওদের হাত থেকে বাঁচতে হবে। যারাই আসুক দরজার কাছে দাঁড়িয়ে থাকবে, আর একসাথে দুজন ওদের ওপর ঝাঁপিয়ে পড়ব। তারা দুজনেই দরজার দুই পাশে দাঁড়িয়ে থাকলো। দুইটা লোক দরজা খুলল। তাদের হাতে খাবারের প্লেট ছিল। পিঠে রাইফেল নিয়ে দুজন ঢুকতেই রাহুল এবং আবির দুজনের উপরে ঝাঁপিয়ে পড়ে রাইফেল কেড়ে নিয়ে লোক দুটোর মাথায় ধরল। এরপর তারা নড়াচড়া বন্ধ করে দিল। রাহুল গিয়ে দরজাটা বন্ধ করে দিল। এরপর তাদের কাছে আসলো। তাদের দুজনকে দড়ি দিয়ে বেঁধে রাখলো রাহুল। নিজের শার্ট খুলে ফেললো। এরপর দুজনের মুখ বেঁধে দিল যাতে চিৎকার করতে না পারে। আবির তখন তাদের পকেট চেক করতে শুরু করলো এবং একজনের পকেটে একটা মোবাইল পেয়ে গেল। মোবাইলটা নিয়ে কল করলো রাকিব সাহেবের কাছে। রাকিব সাহেব তাড়াতাড়ি গেলেন সেনাপ্রধানের কাছে। রাহুল তখন ফোন হাতে নিয়ে বলল, অফিসার রাহুল বলছি স্যার, আমরা একটা রুমের মধ্যে বন্দী ছিলাম, তবে এখন আমরা দুজন শত্রুকে বেঁধে রেখেছি। ওদের ফোন থেকে কল করলাম। কিডন্যাপাররা আপনাদের যেই অন্যায় কাজ করার কথা বলুক না কেন, আপনারা রাজি হবেন না। আমরা এখান থেকে বের হওয়ার পথ খুঁজে বের করছি। গুড ওয়ার্ক অফিসার, কিন্তু তোমরা এখন আপাতত ওখানে কিডন্যাপ হয়ে বসে থাকা নাটক করো, কারণ সাইফুল চৌধুরী আমাদের বলেছে রাতে 10 কোটি টাকার মাদক আসবে ভারত থেকে। ওগুলো যেন আমরা তাদের আস্তানায় পৌঁছে দেই, এবং আমরা সেটাতে রাজি হয়েছি। আমার মনে হয় আমাদের এই নাটকটা করতে হবে, কিন্তু ওরা যখনই মাদকগুলো নিয়ে আসবে তখনই আমরা ওদের উপর আক্রমণ করব। ওকে স্যার, তাহলে আমরা এখানে আছি। আপনি শুধু আমার বোনকে বলে দিবেন আমি ভালো আছি। আমি ছাড়া ওর আর কেউই নেই। ও অনেক চিন্তা করবে। তুমি চিন্তা করো না, আমি সিয়ামকে পাঠিয়েছিলাম ওকে দেখার জন্য। ওখানে ওরা একটা বান্ধবী এবং তার পরিবার এসেছে। ওরা ওকে শান্ত করার চেষ্টা করছে। আর এখন এত কথা শুনে হয়তো চিন্তামুক্ত হতে পারবে। তোমরা সিয়ামকে নিয়ে কোনো চিন্তা করো না। সিয়াম ওদের আক্রমণ থেকে ফিরে এসেছে। ওর তেমন কিছু হয়নি, হালকা আঘাত পেয়েছে। জ্যাক, শুনে নিশ্চিন্ত হলাম। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আমরা আমাদের জীবন থাকতে সেনাবাহিনীর মানকে নিজের স্বার্থে ব্যবহার করব না। আমাদের যাই হয়ে যাক না কেন, আপনি ওদের ওই মাদক সাপ্লাই করতে দিবেন না। ওকে, ঠিক আছে। আর তোমরা সাবধানে থাকবে। যদি কোনো বিপদ হয় তাহলে আমাদেরকে জানিয়ে দিবে। এরপর সেনাপ্রধান কল কেটে দিলেন। ওদিকে সাইফুল চৌধুরী প্রস্তুতি নিচ্ছিলেন তার একটা বড় চালানের জন্য। খুব শীঘ্রই সে বিশাল একটা সাপ্লাই আনতে যাচ্ছে, যে জন্য অনেক বেশি খুশি ছিল। সন্ধ্যা হতেই তার প্রস্তুত নিয়ে নিল, একটু পরেই বেরিয়ে পড়বে। ওদিকে সেনা কর্মকর্তারা সবাই উপস্থিত। সাইফুলের লোকজন ভেবেছিল তারা এখানে দাঁড়িয়ে নাটক করছে, সেজন্য তারা স্বাভাবিকভাবেই নিজেদের মালগুলো আনতে যাচ্ছিল। সাইফুল চৌধুরী যখনই নাহিদ এবং তামিমকে নিয়ে নিজের আস্তানা থেকে বের হবে, ঠিক তখনই তাদের গাড়ির সামনে এসে একজন দাঁড়ালো। এরপর হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, এখন আপনারা যাবেন না, অনেক বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে। ছেলেটাকে দেখেই গাড়ি থেকে নামলো সাইফুল চৌধুরী এবং তার লোকজন। ছেলেটার সামনে এসে দাঁড়িয়ে বলল, এই তুমি এখানে কেন? তোমার তো এই সময় ওখানে থাকার কথা না। আমার মালগুলো ঠিকমতো পৌঁছেছে কিনা সেটা দেখার দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, আর তুমি এখানে চলে আসলে। এত টাকা দিলাম তোমাকে এই কাজটা করার জন্য, এরপরেও নিজের কাজে অবহেলা করছো। আরে স্যার, আগে আমার পুরো কথাটা শুনবেন তো। ওখানে যদি যান তাহলে আপনি আর বেঁচে ফিরতে পারবেন না। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি সব আজে বাজে কথা বলছো? তুমি কি ভুলে যাচ্ছ আবির এবং রাহুল আমার কাছে বন্দী হয়ে পড়ে আছে? যদি আমাদের সাথে চালাকি করার চেষ্টা করো তাহলে ওদের দুজনের লাশ আমি এখানে ফেলে দেব। আর আমার তো মনে হচ্ছে তুমি আমাদের সাথে নাটক করছো। 10 কোটি টাকার একটা মিশনের জন্য তোমাকে আমি 50 লাখ টাকা দিয়েছি, আর তুমি এখন এখানে আসছো ফাজলামি করতে। স্যার প্লিজ আমার কথাটা শুনুন। আমাদের প্ল্যান মাটি হয়ে গেছে। অফিসার রাহুল এবং আবির দুজনেই ওখানে উপস্থিত হয়ে গিয়েছে। তারা আপনার আস্তানে বন্দি নেই, তারা এখান থেকে ছুটে চলে গিয়েছে। ওরা ওখানে প্রস্তুতি নিয়ে বসে আছে। আপনি যাবেন আর আপনাকে ধরে নিয়ে যাবে।
এই কথা শুনতেই তাদের তিনজনের মাথায় হাত উঠে গেল। এত টাকা খরচা করলো এই মিশনের জন্য, এত বড় একটা প্ল্যান করলো, কিন্তু এইভাবে সব মাটিতে মিশে যাবে? এটা কিছুতেই হতে পারে না। সাইফুল চৌধুরী তখন নাহিদ এবং তামিমের দিকে তাকিয়ে পড়ল। কি বলছে ও? তোদের দুজনকে দায়িত্ব দিয়েছিলাম ওদেরকে আটকে রাখার জন্য। তোরা তো বলেছিলি ওরা আস্তানায় আছে, তাহলে এসব কি বলতেছে? চল তাড়াতাড়ি গিয়ে দেখি ওরা আছে কি নেই। বলেই তারা তিনজন আবারও আস্তানার ভিতরে দৌড়ে ঢুকলো। তাদের দুজনকে যে রুমে বন্দি করে রাখা হয়েছিল সেই রুমের দরজা খুলে দৌড়ে তারা ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই দেখতে পেল তারা দুইজন লোক মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে। এটা দেখার পর সাইফুল চৌধুরী নাহিদ এবং তামিমের দিকে তাকালো। তারা দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাইফুল চৌধুরী ভাবতেও পারছে না তারা এত বড় একটা প্ল্যান এভাবে মাটিতে মিশে যাবে। সে তখন চিৎকার করে বলতে শুরু করলো, বলদের বাচ্চারা, একটা কাজ ঠিকমতো করতে পারিস না? আমার হাতে থাকা এত বড় একটা সুযোগ তোরা এইভাবে নষ্ট করে দিলি। তোদেরকে বলেছিলাম ওদেরকে আটকে রাখতে, তাহলে ওরা পালিয়ে গেল কেন? তারা দুজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ তাদের বলার কিছুই নেই। তারা ভেবেছিল ওরা এখানেই বন্দি হয়ে পড়ে থাকবে, কিন্তু তারা হয়তো বুঝতে পারেনি যাদেরকে বন্দি করে রেখেছে তারা সাধারণ কোনো মানুষ নয়। তারা অত্যন্ত দক্ষ এবং সুকৌশল দুজনেই সেনা কর্মকর্তা। সাইফুল চৌধুরী তার দুই লোককে চুপ থাকতে দেখে আরও বেশি রেগে গেলেন। তিনি দুজনের গলা দুই হাত দিয়ে চেপে ধরলেন, এরপর বললেন, কি হলো? চুপ করে আসিস কেন? জবাব দে। আমার এত টাকা এখন কে ফিরিয়ে আনবে? তোরা কি জানিস টাকার মূল্য ঠিক কতটুকু? প্রতি মাসে তো ব্যাগ ব্যাগ টাকা এজেন্টে ঢোকে, সেই জন্য বুঝতে পারিস না কোনো কিছু। বস, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। তবে কথা দিচ্ছি সামনের বার থেকে আর এই ভুল হবে না। ওদের দুজনকে আমরাই শেষ করব, আপনার কিছু করতে হবে না। কুত্তার বাচ্চা, এখনও বড় বড় কথা বলতেছিস? হাতের কাছে দুইটা অফিসারকে পেয়েও তাদেরকে আটকে রাখতে পারিসনি, আবার তোরা ওদেরকে মারবি? পরে দেখা যাবে তোরা গিয়ে আমাকে ধরা খাইয়ে দিবি। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, এখন যা করার আমাকেই করতে হবে। এই কথাটা শুনেই তাদের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা বলে উঠল, বস, ভুলেও এখন কিছু করতে যাবেন না। এখন কিছু করতে গেলে ফেঁসে যাবেন, কারণ সেনাপ্রধান এত সহজে ছেড়ে দিবে না আপনাকে। ওরা যখন একবার ওদেরকে ছাড়িয়ে নিতে পেরেছে তখন এভাবে বসে থাকবে না, এখন আপনার উপর আক্রমণ করার চেষ্টা করবে। তাই আমার মনে হয় আপনি 2-1 মাসের জন্য আন্ডারগ্রাউন্ডে চলে যান। এরপর হঠাৎ করে বেরিয়ে তাদের ওপর আমরা আক্রমণ করব, তখন তারা কিছুই করতে পারবে না। কিন্তু এখন কিছু করতে গেলে বিপদে পড়ব। এখন তো দেখছি সেটাই করতে হবে। এই দুই বলদের কারণে আমার সব প্ল্যান মাটি হয়ে গেল। এখন কিছুদিন কেউ আমার সাথে যোগাযোগ করবে না। এখন আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি। এরপর যখন ফিরে আসব তখন ওই সেনাপ্রধান সহ সবাইকে আমি শেষ করে দেব। ওদিকে সেনা কর্মকর্তারা যখনই মাদক পাচারকারীরা আসলো তখন তাদের উপর আক্রমণ করে বসলো। তারা ভাবতেও পারেনি এভাবে আক্রমণ হবে। তারা সবাই ধরা পড়ে গেল, কিন্তু এরা সবাই টাকার বিনিময়ে কাজ করতে এসেছে। তারা সাইফুল চৌধুরীকে কোনোদিন দেখেওনি। কিন্তু সেনাপ্রধান অবাক হলেন, সাইফুল চৌধুরী বা তার সহযোগী নাহিদ তামিম দুজনের মধ্যে কেউই এখানে নেই। তাহলে কি তারা বুঝতে পেরে গেল যে সেনাবাহিনীর কর্মকর্তারা নাটক করবে এখানে? তিনি কিছুই হিসাব মেলাতে পারছেন না। তারা মিশন কমপ্লিট করে সেনা ক্যান্টনমেন্টে ফিরে গেল। ওখানে যাওয়ার পর মাথায় হালকা ব্যান্ডেজ করা হলো। প্রচণ্ড আঘাতের কারণে মাথাটা ফুলে গেছে আবির এবং রাহুলের। তারা দুজনেই আগে সিয়ামের সাথে দেখা করলো, কারণ তারা সিয়ামকে নিয়ে অনেক চিন্তিত ছিল। সিয়াম তখন তাদের দুজনকে দেখে বলল, স্যার, আপনাদের দুইজনকে সুস্থ দেখে আমার খুব ভালো লাগছে। হঠাৎ করে আক্রমণ হয়েছে, আমি বুঝতে পারিনি কি করব, সেই জন্য বাধ্য হয়ে পালিয়ে আসতে, না হলে ওখানেই থাকতাম। রাহুল তখন তার দিকে তাকিয়ে হাসলো, এরপর তাকে জড়িয়ে ধরে বলল, আরে তুমি যেটা করছো অনেক ভালো করেছো। আমি থাকলে ঠিক এই একই কাজ করতাম। তোমার উচিত ছিল ওইখান থেকে পালিয়ে আসা, কারণ তুমি না আসলে তো এই খবরটা কেউ পেতই না। আমরা আরো বড় বিপদে পড়ে যেতে পারতাম। তুমি যেটা করেছো সেটা অনেক বুদ্ধিমানের মতন একটা কাজ করেছো। এরপর সেনাপ্রধান তাদের দুইজনের অনেক প্রশংসা করলেন, কারণ তারা যে কাজটা করেছে এটা সাধারণত অন্য কেউ হলে করতো না। ওদিকে লামিয়া এখনও নিশ্চিন্ত হতে পারছে না। দরজার কলিং বেল বাজতেই দৌড়ে গেল মায়া। এরপর দরজা খুলে দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল, কারণ দরজার সামনে রাহুল দাঁড়িয়ে আছে।
এত সুদর্শন লম্বা পুরুষ মানুষকে দেখে মায়া কিছুক্ষণের জন্য একটা ঘোরের মধ্যে চলে গেল। রাহুলও বেশ অবাক হয়েছে মেয়েটাকে দেখে, কারণ সে আগে কখনোই তাকে দেখেনি। তবে সে শুনেছিল লামিয়ার কোন বান্ধবী তার পরিবার নিয়ে এসেছে লামিয়াকে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য, তাই বুঝতে পারলো এটাই লামিয়ার বান্ধবী। সেজন্য তার দিকে তাকিয়ে বলল, আপনি তাহলে লামিয়ার বান্ধবী? কথাটা শুনেই নিজের ঘোর থেকে বেরিয়ে আসলো মায়া। এরপর মাথা নিচু করে বলল, জি ভিতরে আসুন। লামিয়া আপনার জন্য কান্না করছে, কালকে থেকে কিছুই খাওয়াতে পারছি না ওকে। হ্যাঁ, আমি এসে গেছি, এখন ঠিক হয়ে যাবে। তবে আপনাদের অসংখ্য ধন্যবাদ ওকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আমি খুবই চিন্তায় ছিলাম। রাহুল ভিতরে গেল। এরপর দেখতে পেল দুজন মধ্যবয়স্ক মানুষ সোফায় বসে আছেন, একজন মহিলা আর একজন পুরুষ। সে বুঝতে পারল এরাই হচ্ছে লামিয়ার বান্ধবীর মা বাবা। সে তাদের সাথে কৌশল বিনিময় করলো। এরপর বিস্তারিত কথা বলে এর মধ্যেই লামিয়া এসে তাদের পাশে বসল। রাহুল তখন লামিয়াকে জড়িয়ে ধরে বলল, এরকম পাগলামি করলে হয় লামিয়া? তুই কি জানিস না আমি কাজে থাকি? খাওয়া দাওয়া বন্ধ করে দিলি কালকে থেকে। এরকম হলে আমি কাজ করব কি করে? তোর জন্য চিন্তা করব নাকি আমার কাজ করব, কোনটা বল? তুই কেন আমাকে জানিয়ে গেলি না ভাই? তুই জানিস না তুই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। তুই কেন আমাকে না জানিয়ে এরকম একটা মিশনে গেলি? আমাকে জানিয়ে গেলে তো আমি কিছুটা হলেও নিশ্চিন্তে থাকতে পারতাম। হঠাৎ তুই উধাও হয়ে গেলি, তাই তো কান্না করেছি। আমাদের কাজটাই এরকম, হঠাৎ করে মিশন চলে আসে। আচ্ছা ঠিক আছে, তুই এখন তাড়াতাড়ি খেয়ে নে। আমি ফ্রেশ হয়ে আসছি, আমাকে একটু বিশ্রাম নিতে হবে। আর আঙ্কেল আন্টি, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা যদি না থাকতেন তাহলে আমি হয়তো আমার বোনকে এসে অসুস্থ দেখতে পেতাম। ওর কথা আর কি বলবো, আম্মা মারা যাওয়ার পর থেকে ওকে সামলাতেই আমি অর্ধেক পাগল হয়ে যাচ্ছি। ভাই বোনের এইরকম মধুর সম্পর্ক দেখে মায়া বেশ অবাকই হলো। ওদিকে মায়ের বাবা মা দুজনে একজন আরেকজনের দিকে তাকিয়ে তখন বললেন, কি বলছো বাবা? তুমি এই দেশের জন্য কাজ করতে যাচ্ছ, আর লামিয়া তো আমাদের আর একটা মেয়ের মতোই। আমরা ওর পাশে থাকবো না তো কে থাকবে? আমাদেরকে মায়া বলা মাত্রই আমরা চলে এসেছি। তুমি অনেক পরিশ্রম করে এসেছো, এখন যাও বিশ্রাম নাও, আমরা লামিয়াকে খাওয়ানোর ব্যবস্থা করছি। রাহুল হাসি মুখে উপরে চলে গেল। মায়ের বাবা মা তখন একে অপরের সাথে কথা বলতে শুরু করলেন। মায়ের মা তখন মায়ের বাবাকে বললেন, ছেলেটা কিন্তু বেশ নম্রভদ্র আর সাহসী। ওর মতন একটা ছেলের কাছে আমার মেয়েকে তুলে দিতে পারলেই আমার শান্তি হতো। লামিয়া টেবিলে বসে খাবার দিচ্ছিল। মায়া নিজের বাবা মায়ের কথা শুনে লজ্জায় সেখান থেকে উঠে যেতে চাইলে মায়ের বাবা মা তা দেখে হাসলেন। মায়ের মা তখন মায়ের বাবার দিকে তাকিয়ে বললেন, দেখছো, মেয়ের হাসি দেখে তো মনে হচ্ছে সে রাজি। আমরা কি কথা বলবো? আরে তোমার মাথাটাথা সব কি নষ্ট হয়ে গেছে নাকি? আমরা এখানে এসেছি মাত্র কয়েক ঘন্টা হলো, এর মধ্যেই যদি বিয়ের প্রস্তাব দিয়ে বসি তাহলে ব্যাপারটা কি রকম হয়ে যায় না? আর আমার একমাত্র মেয়ে, ওকে জিজ্ঞাসা না করে কোনো সিদ্ধান্ত আমি নিতে চাই না। তবে ব্যাপারটা তুমি মন্দ বলনি, কয়েকদিন যাক, এরপর আমি এই বিষয়টা নিয়ে চিন্তা করব। ওদিকে লামিয়া খাবার খেতে খেতে চিন্তা করলো তার ভাইকে এখনই ঘরে আটকানোর জন্য একটা বউ নিয়ে আসাটা খুবই দরকার। হয়তো বইয়ের চাপে পড়ে হলেও ঘরে আটকে থাকবে কিছুক্ষণ। সে ভীষণ চিন্তায় থাকে তার ভাইকে নিয়ে, কারণ পৃথিবীতে এখন আপন বলতে তার ভাই ছাড়া আর কেউ নেই। সে তখন মায়ার দিকে তাকালো। সে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে মায়া কিছুক্ষণ পর পর কিছু একটা ভাবছে আর হাসছে। সে তখন মায়ার পেট থেকে কথা বের করার জন্য হালকা ধাক্কা দিয়ে বলল, কি হলো তোর আবার? একটু পরে পাগলের মতো হাসতেছিস কেন? আমার তো ব্যাপারটা সন্দেহজনক মনে হচ্ছে। ভাই, তুই আসার পর থেকে এরকমই করছিস। তুই কি আমার ভাইয়ের প্রেমে পড়লি নাকি? মায়া কথাটা শুনতেই লজ্জায় পড়ে গেল। এরপর চেয়ার এগিয়ে লামিয়ার কাছাকাছি এসে ফিস ফিস করে বলল, তুই আগে বলবি না তোর এরকম জিনের মতো একটা ভাই আছে? তোর ভাই কিন্তু সত্যি হ্যান্ডসাম, আমার সেই পছন্দ হয়েছে ননদিনী। আমি তো ডিসাইড করে নিয়েছি বিয়ে করলে তোর ভাইকেই বিয়ে করব। আমি হব তোর ভাবি আর তুই হবি আমার ননদ। মেয়ের শখ কত! আমি কি আমার ভাইকে তোর মতো একটা পেতনির কাছে বিয়ে দিব নাকি? কি বললি তুই? আমি পেতনি? তুই জানিস আমার পেছনে কত ছেলে ঘুরে? আমার এক ইশারায় 4-5টা ছেলে নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। হয়েছে ভাই, তোর এসব গল্প শোনার টাইম আমার নাই। আমার ভাইকে আমি একটা পরীর সাথে বিয়ে দিব, যে এই পৃথিবীতে বাস করবে না। আমি মঙ্গল গ্রহ থেকে একটা এলিয়েন নিয়ে আসবো।
আর আমি সেই এলিয়েনের বাবার সাথে তোর বিয়ে দিয়ে এলিয়েন সহ পৃথিবীর বাইরে পাঠিয়ে দেব। আর পৃথিবীতে বাস করব আমি আর আমার রাহুল। রাহুল আর আমি। ব্যাপারটা সেই মজার হবে, তাই না? লামিয়া হাসলো মায়ের কথা শুনে। মায়া সাধারণত ছেলেদের থেকে একটু দূরেই থাকাটাই পছন্দ করে, কিন্তু তার ভাইকে দেখে এরকম পাতলামি লামিয়াকে বেশ অবাক করলো। আর সেও মনে মনে ডিসাইড করে নিল মায়ের বাবা মার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলবে। কিন্তু মায়াকে রাগিয়ে দিতে তার বেশ ভালোই লাগছে। সে তখন খাওয়া দাওয়া শেষ করে রুমে গেল। এভাবে দেখতে দেখতে আরও কিছু দিন কেটে গেল। এখন মায়া ঘন ঘন লামিয়াদের বাসায় আসা যাওয়া করে, কথা বলার চেষ্টা করে রাহুলের সাথে। রাহুল ব্যাপারটা বুঝতে পেরেও কিছু বলে না। সে নিজের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত। সাইফুল চৌধুরীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি ওই মিশনটার পর থেকে। হঠাৎ করেই এইরকম একজন অপরাধীর হারিয়ে যাওয়াটা বেশ অবাক করেছে সেনাবাহিনীর কর্মকর্তাদের। তারা দিন রাত এক করে ফেলেছে সাইফুল চৌধুরীকে খোঁজার জন্য। ওদিকে রাহুল একদিন বাসায় ফিরে আসতেই অবাক হয়ে গেল, কারণ বাসার মধ্যে মায়ের বাবা মা সবাই বসে গল্প করছে। তাদের মধ্যে সে বেশ অবাক হলো, সাথে এত খাবারের আয়োজন দেখে, কারণ সে তো এত কিছু বাজার করেনি। তাহলে খাবারগুলো কোথা থেকে আসলো? সে সবার দিকে তাকালো, সবাই তার দিকে তাকিয়ে হাসছে। মায়াকেও দেখলো তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে। সে যেন পৃথিবীতে এলিয়েনের মতো এসেছে। সে চুপচাপ গিয়ে ভিতরে বসলো। তখন মায়ার মা তার দিকে তাকিয়ে বলল, বাবা তুমি এসেছো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে। বসো, তোমার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে। জি আন্টি বলুন, এত আয়োজন কিসের জন্য আমি তো বুঝতে পারছি না। আসলে বাবা, লামিয়া আমাদেরকে ইনভাইট করেছে এখানে আসার জন্য। আমরাও ব্যাপারটা নিয়ে খুব আগ্রহী। লামিয়া চাচ্ছে মায়াকে তোমার জন্য বউ করে নিয়ে আসতে। আমাদেরও কোনো আপত্তি নেই, এখন তোমার সম্মতি থাকলেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। রাহুল কথাটা শুনে বেশ অপ্রস্তুত হয়ে গেল। এরকম কোনো কথা শুনবে সে ভাবতেও পারেনি। সে লামিয়ার দিকে তাকালে লামিয়া হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। নিজের বোনকে এত খুশি হতে দেখে সেও সিদ্ধান্তহীনতায় ভুগছে। এখন তার কি বলা উচিত সে বুঝে উঠতে পারছে না। রাহুল এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত, সে বিয়ে করতে চায় না। তাকে কিছু বলতে না দিয়ে লামিয়া বলল, ভাইয়া তুই না বললেও আমি মায়াকে আমার ভাবি হিসেবে দেখতে চাই, তাই যত দ্রুত হ্যাঁ বলবি সেটাই তোর জন্য ভালো হয়। না হলে আমি কিন্তু কিছু একটা করে ফেলবো ভাইয়া। এই কথা শুনে রাহুল লামিয়ার দিকে তাকিয়ে বলল, তুই কি আমাকে ব্ল্যাকমেল করছিস? করলে করছি, যদি তুই রাজি না হস তাহলে আমি সত্যি কিছু একটা করে ফেলবো। আমি সারাদিন বাসায় একা একা থাকি, তোর কি সময় আছে আমার সাথে কথা বলার? আমার বান্ধবীকে নিয়ে আসলে অন্তত তার সাথে গল্প করেও সময় কাটাতে পারবো। রাহুল কিছু একটা ভাবনার জন্য সময় চায় বলেই উপরে চলে আসলো। রুমে এসে চিন্তা করতে শুরু করলো কি করবে। রুমের বারান্দায় দাঁড়িয়ে আনমনে ভেবে যাচ্ছিল সবকিছু। এখন কি কারোর সাথে নিজের জীবনকে জড়িয়ে নেওয়াটা তার জন্য খুব ভালো কিছু? হঠাৎই পিছন থেকে হালকা কাশির শব্দ শুনতে পেয়ে পিছনে ফিরে তাকাতেই দেখলো মায়া দাঁড়িয়ে আছে। সন্ধ্যার আচ্ছা অন্ধকারের মধ্যে বেশ মোহনীয় লাগছে মায়াকে। মায়া তখন তার পাশে দাঁড়িয়ে বলল, আমি বুঝতে পারছি আপনার জন্য ব্যাপারটা একটু অন্যরকম লাগছে। নিজের বোনের বান্ধবীকে বিয়ে করবেন, তবে আমি কিন্তু আপনাকে পছন্দ করি, তাই আমার আশা থাকবে আপনার ডিসিশন হ্যাঁ আসবে। দেখো মায়া, আমি বুঝতে পারছি তুমি আমাকে পছন্দ করো এবং তোমার এই কয়েকদিনের ব্যবহারে আমি সেটা লক্ষ্য করেছি। তবে আমি এখন চাচ্ছি না কারোর সাথে নিজের জীবনটাকে জড়িয়ে তার জীবনটাকেও ঝুঁকির মুখে ফেলতে, কারণ আমি একজন সেনাবাহিনীর কমান্ডো অফিসার এবং বর্তমানে আমাদের চলমান একটা মিশন রয়েছে। এই মিশন জানো কার সাথে? এই দেশের সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী সাইফুল চৌধুরীর বিপক্ষে। ইতিমধ্যে একবার আমি তার হাতে আটকা পড়েছিলাম। আমি ওই মুহূর্তে ভেবেছিলাম আর ফিরে আসতে পারবো না, কিন্তু ভাগ্যক্রমে সেখান থেকে ফিরে এসেছি। আমি চাই না কেউ আমার সাথে তার নিজের জীবনটাকে জড়িয়ে কষ্ট পেতে পেতে নিজের জীবনের আনন্দগুলো ভুলে যাক। শুধু এই কারণেই আপনি এত চিন্তা করছেন? আমি তো ভাবছিলাম আপনার অন্য কারোর সাথে সম্পর্ক আছে, সেই জন্য এরকম চিন্তায় পড়ে গেছেন। তাহলে শুনে রাখুন, আমি আপনার এরকম কাজে বাধা হয়ে দাঁড়াবো না। আমি চাই আপনি দেশের জন্য নিজের জীবনটা দিয়ে দিন। এই দেশের মানুষের মুক্তির জন্য যদি আপনি নিজের জীবন দিয়ে দেন, সত্যি বলছি আমি কষ্ট পাবো না, বরং আমার আনন্দ হবে। আমি একজন শহীদের স্ত্রী হতে পারবো। সামনে দাঁড়িয়ে থাকা অল্প বয়সী মেয়েদের মুখে এরকম অদ্ভুত কথা শুনে বেশ অবাক হলো রাহুল।
এরপর তার দিকে তাকিয়ে বলল, কথাটা বলা যতটা সহজ তোমার কাছে, জিনিসটা মেনে নেওয়া ঠিক ততটাই কঠিন তোমার কাছে। আমি অনেককে দেখেছি নিজের স্বামীকে হারানোর পর পাগলের মতন জীবন যাপন করছে। এখন হয়তো আবেগের বশে এই কথাটা বলতে কোনো বাধা আসে না তোমার, কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যে যদি আমার সাথে খারাপ কিছু হয়ে যায়, তাহলে তখন তোমার জন্য সারা জীবন কাটানো কতটা কষ্টকর হবে সেটাকে তুমি ভাবতে পারছো? আমি সব কিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি এবং আমার বিশ্বাস আপনিও আমার দিকটা ভেবে দেখবেন। আমি দেখতে হয়তো সহজ সরল, হ্যাঁ আমি অল্প কথা বলি, কিন্তু আমি স্বার্থপর নই। আমার একজনের সুখের জন্য এই দেশের মানুষকে বিপদে ফেলবো এরকম মেয়ে আমি নই। বাঁচলে সবাইকে নিয়ে বাঁচবো, আর মরলে সবাইকে নিয়েই মরবো। এখন আপনার সিদ্ধান্ত, যদি আমাকে বিয়ে করতে চান তাহলে করুন, না হলে আমার কিছু বলার নেই। বলেই মায়া চলে যেতে নিল। ঠিক তখনই পিছন থেকে রাহুল বলে উঠল, ভালোবাসো আমায়? মায়া স্তব্ধ হয়ে গেল, পিছন ফিরে তাকালো। রাহুল পকেটে 2 হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ ছোট ছোট করে বলে। তাকে কিছু বলতে না দেখে রাহুল আরেকটু এগিয়ে আসলো তার দিকে। এবার মায়ের হাত পা কাঁপতে শুরু করলো। রাহুল মায়ের হাত ধরে বলল, ভালোবাসা কি বোঝো তুমি? মায়া রাহুলের থেকে লম্বায় বেশ অনেকটাই খাটো। আর্মি পার্সন বলে এমনিতেই রাহুল একটু বেশি লম্বা। মায়া এবার সাহস করে রাহুলের পায়ের ওপর নিজের 2 পা তুলে 2 হাত দিয়ে রাহুলের গলা জড়িয়ে ধরে বলল, আমি ভালোবাসা কি সত্যি বুঝি না। ভালোবাসার মানে কি বা অর্থ কি বলতে পারেন? আমার কাছে ভালোবাসার অর্থ যদি হয় সারাদিন আপনাকে মিস করা, তাহলে ভালোবাসি আপনাকে। ভালোবাসার অর্থ যদি হয় চোখ বুঝলে আপনার মুখে আকাশের মতো ভেসে ওঠা, তাহলে ভালোবাসি আপনাকে। ভালোবাসার অর্থ যদি হয় সারাক্ষণ আপনার স্মৃতিতে ডুবে থাকা, তাহলে ভালোবাসি আপনাকে। রাহুল মায়ার দিকে এতক্ষণ চুপচাপ তাকিয়েছিল। রাহুলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া বলল, এবার আপনি বলুন, ভালোবাসেন আমায়? সঠিক বলতে পারছি না, তবে ইচ্ছা আছে তোমাকে নিয়ে একটা ভালোবাসার গল্প লিখব। সেই গল্পে থাকবো আমরা দুজন, থাকবে না কোনো রাগ অভিমান, শুধু থাকবে সুখ আর মিষ্টি ভালোবাসা। আর সেই ভালোবাসায় কাটিয়ে দিতে চাই 100 জন্ম। সারাদিন ব্যস্ততার পর যখন বালিশে মাথা রাখি, তখন যেন চোখের সামনে তোমাকে দেখতে পাই, আর যখন তোমাকে ছুতে চাই সব কিছুর মাঝে তোমাকে খুঁজে পাই। আচ্ছা বলো তো, এমন যদি হয় তাহলে কিরকম হবে? রাহুলের এমন কথায় হেসে উঠল মায়া। এরপর শক্ত করে জড়িয়ে ধরল রাহুলকে। কেমন জানি দুঃসাহসী হয়ে উঠেছে মেয়েটা। এই মেয়েটার পাল্লায় পড়ে রাহুলও কেমন জানি পাগল হয়ে গেছে। অতঃপর তারা তাদের পরিবারের কাছে গিয়ে বিষয়টা জানালো। তাদের পরিবার ধুমধাম করে বিয়ের আয়োজন করতে চাইলেও রাহুল কঠোরভাবে তাতে নিষেধ করলো। তার ইচ্ছে খুবই ছোট পরিসরে বিয়েটা শেষ করবে, তাই কোনো আপত্তি করল না মায়ার পরিবার। খুব ছোট পরিসরে ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে বিয়েটা সম্পূর্ণ হলো। রাহুলের ভয় ছিল সাইফুল চৌধুরীকে নিয়ে। যদি ওই লোকটা জানতে পেরে যায় তাহলে হয়তো তার পরিবারের ক্ষতি করার চেষ্টা করবে, তাই এমন সিদ্ধান্ত। কিন্তু তার এই বুদ্ধিটা কতটুকু কাজে লাগলো সেটা তার জানা নেই। ওইদিকে অনেকদিন পর নিজের আস্তানায় ফিরেছে সাইফুল চৌধুরী। সাথে দাঁড়িয়ে আছে ওই ছেলেটা যাকে টাকার বিনিময়ে নিজের দলে নিয়েছে। ছেলেটা তখন সাইফুল চৌধুরীর দিকে তাকিয়ে বলল, বস, 5 দিন আগে রাহুল বিয়ে করেছে। ওই রাহুলই যত ঝামেলার মূল। ওকে যদি কোনোভাবে শেষ করে যায় তাহলে অন্যরা কেউ সাহস করে আপনার উপর আক্রমণ করবে না। কিন্তু এই ছেলেটা বড্ড ঘাটতেরা, কোনো কথা শুনতে চায় না। ছেলেটার কথা শুনে সাইফুল চৌধুরী হাসিতে ফেটে পড়ল। সাইফুল চৌধুরীর বিকৃত সেই হাসি দেখে যে কেউ পাগল বুঝতে পারবে লোকটার মাথায় খারাপ কোনো প্ল্যান ঘুরপাক খাচ্ছে। লোকটা তখন হাসতে হাসতে বলল, এটাই তো আমি চাই। বাঘের সাথে যদি বিড়ালের খেলা হয় তাহলে কি খেলাটা জমে? বাঘের সাথে বাঘের খেলাটাই মানুষ উপভোগ করে, এবং আমার মনে হচ্ছে আমার সঠিক একটি প্রতিদ্বন্দ্বী এসেছে। ওর সাথে খেলতে মজা হবে। তবে তুমি তো ওখানেই থাকো, তুমি একমাত্র পারবে ওর পরিবারকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে। হ্যাঁ স্যার, এটা আমার কাছে বা হাতের খেল। ওর পরিবার বলতে ওর একটা বোন আর নতুন নতুন বিয়ে করেছে, এই দুজনকে নিয়ে ওর পরিবার। দুজনের সাথেই আমার বেশ ভালো বন্ডিং রয়েছে। আর আমি সেই বিল্ডিংটাকে কাজে লাগিয়ে আমার স্বার্থ উদ্ধার করব। এখন শুরু হবে আমার ভয়ঙ্কর খেলা। এতদিন চুপ করেছিলাম, আমার এত টাকা লস করে দিয়েছে ওরা। ওই সেনাপ্রধান আর রাহুলকে যতদিন না শেষ করছি ততদিন পর্যন্ত এই সাইফুল চৌধুরী থামবে না। এরপর তারা প্ল্যান করতে বসল। ওদিকে সকাল সকাল
ডিউটির জন্য রেডি হয়ে বের হচ্ছিল রাহুল। ঠিক তখনই তার হাত পেছন থেকে টেনে ধরল মায়া। রাহুল পিছনে ফিরে মায়ার দিকে তাকিয়ে বলে, কি হলো বউ, এভাবে কেউ পেছন থেকে হাত টেনে ধরে? মায়া এবার রাহুলের খুব কাছাকাছি চলে আসলো। এরপর রাহুলকে জড়িয়ে ধরে বলল, আজকে ডিউটিতে না গেলে হয় না? হবে, তবে শুধু আজ না, একেবারে ডিউটি বন্ধ করে ঘরে বসে থাকতে হবে। দূর ভালোই লাগে না, শুধু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো। আচ্ছা শোনো না, আমাদের কি বাবু হবে না? পাগল নাকি? নিজের চেহারা আয়নায় দেখেছো? যে মেয়ে নিজেই নিজেকে সামলাতে পারে না, তার আবার বাবু? কি বললে তুমি? আমি নিজেকে সামলাতে পারি না? যাও, আজ থেকে কোনো কথা নেই তোমার সাথে। আমি দেখিয়ে দিব আমিও নিজেকে সামলাতে পারি। বলেই মায়া গাল ফুলিয়ে বারান্দায় চলে গেল। রাহুলও পিছন পিছন গেল। মজা করতে গিয়ে মনে হয় একটু বেশি করে ফেলেছে মেয়েটার সাথে। রাহুল গিয়ে মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরতেই মায়া সাপের মতো ফুস করে উঠল। রাহুলের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য লাফালাফি শুরু করলো। রাহুল এবার মায়াকে নিজের দিকে ঘুরিয়ে মায়ার দুই ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। মায়া এবার পাথর হয়ে গেল। প্রায় 4 মিনিট পর রাহুল মায়াকে ছেড়ে দিল। মায়া রাহুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহুল কান ধরে সরি বলল। মায়া এবার হেসে দিল। রাহুল সেটা দেখে বলল, জান প্লিজ, লেট হয়ে যাচ্ছে, এবার যেতে হবে। যাও, তবে আমি 1000% শিওর তুমি আবার ফিরে আসবে। রাহুল বুঝল না মায়া কি বলল। তবে তাড়াহুড়ো করে সে বের হলো। ড্রয়িং রুমে আসতেই লামিয়া উচ্চস্বরে হেসে উঠল। তা দেখে রাহুল লামিয়াকে বলল, কি রে পেতনি, আজকাল দিনের বেলায় কি পাগল হয়ে যাস? এমন দাঁত বের করে হাসছিস কেন? আমি পাগল হয়েছি নাকি তুই হয়েছিস ভাইয়া? হঠাৎ মেয়েদের মতো লিপস্টিক দেওয়ার শখ হলো কেন? লামিয়ার কথা শুনে মায়ার কথার অর্থ এবার বুঝতে পারল রাহুল। তাড়াতাড়ি নিজের রুমে ফিরে গেল। মায়া রাহুলকে ফিরে আসতে দেখে হাসতে শুরু করলো। রাহুল সেদিকে খেয়াল না করে তাড়াতাড়ি নিজের মুখ ধুয়ে চুলগুলো ঠিক করতে করতে বলল, এর জবাব এখন না, রাতে দিব জান। রাহুল এবার আর দাঁড়ালো না, সোজা ক্যাম্পে চলে আসলো। সেখানে যাওয়ার পর রাকিব সাহেবের সাথে বসে একটা ইউনিটের ব্যাপারে আলোচনা করছিল। ঠিক তখনই একটা সৈনিক তাদের দিকে এগিয়ে আসে। এরপর বলে, কমান্ডার স্যার, আপনার গুপ্তচর একটু আগেই খবর দিয়েছে সাইফুল চৌধুরী আবারও নিজের আস্তানায় ফিরে এসেছে। মনে হচ্ছে এবার আরও ভয়ঙ্কর কোনো প্ল্যান করার জন্য তৈরি হচ্ছে। এই কথা বলেই সৈনিক চলে গেল। রাকিব এবং রাহুল দুজন দুজনের দিকে তাকালো। তারা খুব ভালো করেই জানে এখন তাদেরকে কি করতে হবে, কারণ এই সাইফুল চৌধুরীকে ধরার জন্য গত কয়েক মাস বেশ কয়েকবার আক্রমণ করেও ব্যর্থ হয়েছে। সেই জন্য রাকিব সাহেবের সেনাপ্রধানের কাছে খবর পৌঁছে দিলেন। সেনাপ্রধান বললেন এই মিশনটা লিড দিবে রাকিব সাহেব। তাই রাকিব সাহেবের সাথে আলোচনা করতে বসেছে সিয়াম, আবির আর রাহুল, আরও কিছু সেনার কর্মকর্তা। সন্ধ্যার পরে মিটিংয়ে বসেছে সবাই। তখনই রাকিব সাহেব জোর গলায় বললেন, যে করেই হোক এবার নিজেদের মিশনটা সফল করতেই হবে। এই সাইফুল চৌধুরী যতদিন বেঁচে থাকবে ততদিন দেশে একটা না একটা ঝামেলা করার চেষ্টা করবে। ওকে শেষ করে দিতে পারলেই ঝামেলাটা শেষ হয়ে যাবে। কিন্তু স্যার, এখনও তো আমরা তার ব্যাপারে কোনো কিছু জানতে পারলাম না। যদি তার পরবর্তী পদক্ষেপ কি সেটা জানতে পারতাম তাহলে তো আমাদের জন্য কাজটা আরও সহজ হতো। সিয়াম, অ্যাটাক ইজ দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স, কথাটা নিশ্চয় শুনেছ। এবার আমরা আর ওর পদক্ষেপের অপেক্ষা করব না। ওর আস্তানার ঠিকানা আমাদের কাছে আছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবারও কিছু করার আগেই আমরা ওর উপর আক্রমণ করে বসব এবং ওরা আস্তানায় যত অবৈধ পণ্য আছে সবগুলো জব্দ করব, সাথে ওকেও ধরে নিয়ে আসব। রাকিব সাহেবের কথার সাথে একমত হলো রাহুল। সেও এটাই চিন্তা করছিল। রাহুল তখন রাকিব সাহেবের দিকে তাকিয়ে বলল, স্যার, আমিও এটাই চিন্তা করছিলাম। তবে আমাদের যত দ্রুত সম্ভব এই কাজটা করতে হবে, কারণ সাইফুল চৌধুরী যদি নিজেকে প্রস্তুত করার সময় পেয়ে যায় তাহলে আমরা ওকে এত সহজে শেষ করতে পারবো না। এখন সে অনেকদিন পর আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়েছে, তাই নিজেকে প্রস্তুত করার আগেই আমরা ওর ওপর যদি আক্রমণ করি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। একদম ঠিক কথা বলেছ রাহুল। আমি সিদ্ধান্ত নিয়েছি কালকের দিনটা মাঝে রেখে আগামী পরশু আমরা সন্ধ্যার পরপরই ওর উপর আক্রমণ করব। ওর আস্তানাটা কালকে থেকে সৈনিকদের বলবো নজরদারিতে রাখতে। কখন কি হচ্ছে সব কিছু আমার কাছে আসা চাই, এবং আমার দৃঢ় বিশ্বাস
এবার মিশনটা সফল হবেই। ওকে স্যার, আমি তাহলে সৈনিকদের নিয়ে কালকে থেকে ওই আস্তানা নজরে রাখবো। আর আগামী পরশু আপনারা আক্রমণ করলে আমি ক্যাম্পে থাকবো। ওকে সিয়াম, তাহলে তুমি তোমার কাজ করো। আজকেই সবাই নিজেদের ইউনিটের সৈনিকদেরকে প্রস্তুত হতে বলবে। এরপর তারা তাদের মিটিং শেষ করলো। সবার মনে একটাই ইচ্ছা, সাইফুল চৌধুরীকে যে করেই হোক শেষ করতেই হবে। ওদিকে পরের দিন সকাল হতেই সাইফুল চৌধুরীর আস্তানায় হাসির রোল পড়ে গেল, কারণ সেনাবাহিনীর সদস্যদের প্ল্যানটা ফাঁস হয়ে গেল সাইফুল চৌধুরীর কাছে। সাইফুল চৌধুরী তখন নাহিদদের দিকে তাকিয়ে বলে, দেখেছিস নাহিদ, প্ল্যান কীভাবে করতে হয়। আমি যদি ওকে না রাখতাম ওখানে, তাহলে কি এই খবরটা আমরা পেতাম? আমাদেরকে কালকেই শেষ হয়ে যেতে হতো। কিন্তু আমার লোক ওখানে রাখার কারণে এখন আমাদের কাছে ইনফরমেশন চলে আসলো। তৈরি হয়ে নে, কাল যতগুলো অফিসার এখানে আমাদেরকে হামলা করতে আসবে সবাইকে লাশ হয়ে ফিরে যেতে হবে। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবাইকে খবর দিয়ে দিয়েছি। কালকে ওরা এখানে আসবে আমাদেরকে মারার জন্য, কিন্তু ফিরে যাবে সবাই লাশ হয়ে। এরপর তারা নিজেদের দলের সবাইকে প্রস্তুত করা শুরু করলো। ওদিকে রাতের বেলা মায়া রাহুলকে জড়িয়ে ধরে রুমে বসেছিল। রাহুলও মায়ার সাথে এটা ওটা গল্প করছিল। ঠিক তখনই রাহুলের ফোনে একটা কল আসে। রাহুল ফোন ধরতেই ওপাশ থেকে সিটি ব্যাংকের একজন কর্মকর্তা বললেন, স্যার, আমাদের কাছে সব ফাইল চলে এসেছে। আপনি যা যা চেয়েছিলেন সব কিছু আমরা রেডি করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। আপনি একটু চেক করে নেবেন দয়া করে। ওকে, থ্যাংক ইউ, আমি এখনই চেক করছি। রাহুল ফোন রেখে দিয়ে ল্যাপটপটা অন করেই ফাইলগুলো চেক করতে শুরু করলো। এখানে সাইফুল চৌধুরীর গত কয়েক মাসের লেনদেনের হিসাব আছে। এটা অবশ্য রাকিব সাহেবই বলেছিলেন চেক করতে, কারণ তিনি জানতে চেয়েছিলেন সাইফুল চৌধুরীর সাথে কি অন্য কেউ জড়িয়ে আছে। যদি জড়িয়ে থাকে তাহলে তিনি একদম মূল থেকেই সবাইকে ধ্বংস করে দিতে চান। কিন্তু ব্যাংক ডিটেলস থেকে গিয়ে রাহুল থমকে গেল। রাহুল ল্যাপটপটা অফ করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে নিলেই পেছন থেকে মায়া বলল, কি হলো আবার? একটু আগেই তো আসলে, এখন আবার চলে যেতে চাইছো কেন? মায়া, গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন জানতে পেরেছি, এটা স্যারকে জানাতে হবে, তাই বের হচ্ছি। তোমরা সাবধানে থাকবে। মায়া হাসলো, কারণ সে জানতো এইরকম সময় পার করবে। রাহুল তাকে ঠিকমতো সময় দিতে পারে না। এরপর সে এই মানুষটাকে ভালোবাসে। রাহুল বেরিয়ে গিয়ে রাকিব সাহেবের সাথে দেখা করলো। এরপর ব্যাংক ডিটেলস রাকিব সাহেবকে দেখালো। রাকিব সাহেব সেটা দেখে রাহুলের দিকে তাকিয়ে বললেন, বিশ্বাসঘাতক যদি আমাদের মধ্যেই লুকিয়ে থাকে তাহলে মিশন সফল হবে কি করে? এখন বুঝতে পারছো রাহুল, আমাদের গত কয়েকটা মিশন ব্যর্থ হওয়ার কারণ কি? জি স্যার। এখন কি করব? তোমার পরামর্শ কি? স্যার, আমার মনে হয় ওকে ওর পথে চলতে দেওয়া উচিত, কারণ আমরা যদি এখন নতুন করে কোনো প্ল্যান সাজাতে যাই তাহলে ওরা সন্দেহ করতে পারে এবং নিজেদের প্ল্যান থেকে সরে আসতে পারে। তাই আমরা আমাদের প্ল্যানেই এগিয়ে যাব। আর এই বিশ্বাসঘাতকের আক্রমণ থেকে বাঁচার জন্য কয়েকজন অফিসার আগে থেকেই প্রস্তুত করে রাখব। কিন্তু তোমার প্ল্যান যদি কাজ করতে চাই তাহলে আমার এবং তোমার পরিবার বিপদে পড়বে। যদি আমাদের প্ল্যানের বাইরে কিছু ঘটে যায়, আমি বলতে চাইছি যদি আমাদের অফিসাররা আসার আগেই তারা খারাপ কিছু করে ফেলে তাদের সাথে, তাহলে কি হবে? স্যার, আমাদের দুজনের পরিবারের লোকজনের মৃত্যু যদি হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে তাহলে আমি আমার পরিবার নিয়ে রিস্কটা নিতেই চাই। আমি বিশ্বাস করি আমরা সৎ পথে আছি, আমরা ব্যর্থ হব না। দিন শেষে জয় আমাদেরই হবে এবং আমি বিশ্বাস করি আপনি সেটাই করবেন। ইয়েস মাই বয়। আর স্যার, আমি এমনভাবে প্ল্যানটা করব যাতে ওই বিশ্বাসঘাতক পাগল হয়ে যায়। বিশ্বাসঘাতকের সাথে বিশ্বাসঘাতকতা করেই জিতব। রাকিব সাহেব রাহুলের কথা শুনে রাহুলকে জড়িয়ে ধরলেন। ছেলেটা সত্যি প্রচণ্ড সাহসী, সাথে দেশপ্রেমিক। নিজের পরিবারকে এত ভয়ঙ্কর একটা বিপদের মুখে ফেলে দিতেও তার একটুও ভয় হচ্ছে না। সে জানে এতে তার পরিবারের সবচেয়ে প্রিয় দুইজন সদস্য প্রাণ সংশয় হতে পারে, কিন্তু তার পরিবারের দুইজন মানুষের মৃত্যুতে যদি হাজারো পরিবার উপকার হয় তাহলে সেটা সে মেনে নিতে প্রস্তুত। ওদিকে পরের দিন যথারীতি সময়ে সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করার জন্য বেরিয়ে পড়ল। সেনাবাহিনীর সদস্যরা যখন সাইফুল চৌধুরীর আস্তানায় পৌঁছালো তখন সাইফুল চৌধুরীর লোকেরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলো। দুই পক্ষেই গুলি চলতে শুরু করলো। চারিদিকে তখন যুদ্ধের দামামা বেজে উঠেছে। কিন্তু
অপরদিকে হঠাৎ করে দরজায় নক আসতেই মায়া গিয়ে দরজা খুলে দিল। মায়া দরজা খুলে সামনে তাকাতেই দেখতে পেল রাহুলের সহকর্মী সিয়াম দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে তাকে ভিতরে আসতে বলল, কিন্তু সে একা আসলো না, সাথে কয়েকজন অপরিচিত লোককেও নিয়ে ভেতরে আসলো। লামিয়া তখন ড্রয়িং রুমেই বসেছিল। সে সিয়ামকে দেখে বলে উঠল, কি ব্যাপার সিয়াম ভাই, আপনাদের না আজকে একটা মিশন যাওয়ার কথা? সিয়াম তখন কিছু বলল না, হাসলো শুধু। তার সাথে থাকা লোকজন ঘরের মধ্যে ভাঙচুর শুরু করতে লাগলো। এরা দেখার পর মায়া তার সামনে গিয়ে বলল, কি ব্যাপার ভাইয়া, আপনার সামনে এই লোকগুলো আমাদের ঘরে ভাঙচুর করতেছে, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? এই তোমরা এরকম করছো কেন? এই কথা বলতেই মায়াকে ঠাস করে কি একটা থাপ্পড় মেরে দিল সিয়াম। মায়া টাল সামলাতে না পেরে ছিটকে পড়ল। লামিয়া এই দৃশ্য দেখে রেগে গিয়ে আসলো সিয়ামের দিকে। এরপর বলল, ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? এরকম অদ্ব্যবহার করছেন কেন? চুপচাপ আমাদের সাথে চল, না হলে তোদের দুইজনকে এখানেই শেষ করে দিব। কোথায় যাওয়ার কথা বলতেছেন? আমরা কোথাও যাব না। আর আপনি এরকম ব্যবহার করছেন কেন হঠাৎ করে? সিয়াম তখন তাদের দুজনকে চুলের মুঠি চেপে ধরল। দুজনেই ইতিমধ্যে কান্না করে দিয়েছে। সিয়ামের এই রকম ব্যবহার তাদের কাছে বেশ অবাক লাগছে। সিয়াম তখন তাদেরকে টানতে টানতে নিয়ে একটা গাড়িতে তুলল। এরপর বলল, একদম চালাকি করার চেষ্টা করলে সোজা উপরে পাঠিয়ে দিব। চুপচাপ গাড়িতে বসে থাক, ওরা তোদেরকে যেখানে নিয়ে যায় সেখানে যাবে। কিন্তু লামিয়া এবং মায়া তার কথা শুনল না, চিৎকার করতে শুরু করলো। তখন পিছন থেকে তাদের মুখে কিছু একটা চেপে ধরল, আর কোনো কিছু মনে করতে পারল না দুজনে। ওদিকে সাইফুল চৌধুরীর লোকেরা একের পর এক গুলি চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যের উপরে। সেনাবাহিনীর সদস্যরাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা একে একে সন্ত্রাসীদের হত্যা করে ভিতরে ঢুকে যেতে শুরু করলো। এক পর্যায়ে তারা সাইফুল চৌধুরীর মুখোমুখি হয়ে গেল। তখন সাইফুল চৌধুরী তাদেরকে দেখে হাসতে হাসতে বলল, আমি জানতাম তোরা আসবি, সেই জন্যই তোদের আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছি। তোরা কি ভাবছিস আমি একা বেঁচে আছি আর তোরা আমাকে মেরে দিয়ে চলে যাবি? আরে বোকা, তোরা যেখান থেকে খেলা শুরু করিস সেখান থেকে আমি আরও 10 বছর আগেই খেলা শুরু করে দিয়েছি। রাহুল রেগে গিয়ে সাইফুল চৌধুরীকে মারতে যাবে, ঠিক তখনই রাকিব সাহেব তার হাত চেপে ধরল। সে দাঁড়িয়ে গেল নিজের জায়গায়। তখন রাকিব সাহেব তাকে বললেন, সাইফুল চৌধুরী, তোকে 2 মিনিট সময় দিলাম। 2 মিনিটের ভিতরে যদি আত্মসমর্পণ না করিস তাহলে ডিরেক্ট গুলি করে এখানে মেরে দিয়ে চলে যাব। তুই একটু বেশি কথা বলিস, সেই জন্যই তোকে আমার পছন্দ নয়। আমার তো কথা বলতে ভালো লাগে না, কাজ করে দেখাতে ভালো লাগে। ওয়েট কর, তোদেরকে একটা ভিডিও দেখাই। বলে সে নিজের সামনে থাকা একটা টিভিতে ভিডিও অন করলো। ভিডিওতে দেখা যাচ্ছে রাকিব সাহেবের পরিবার সাথে মায়া আর লামিয়াকেও বেঁধে রাখা হয়েছে এবং তাদের মাথায় বন্দুক ধরে আছে কয়েকজন কালো পোশাকধারী লোক। একটু পরেই সেই ভিডিওর সামনেই চলে আসলো তাদেরই খুব পরিচিত কেউ একজন। সেটা আর কেউই নয়, আর্মি অফিসার সিয়াম। সিয়াম তখন হাসতে হাসতে বলল, আমি জানি স্যার, আপনারা এখন আমাকে দেখে আমাকে গালিগালি করবেন, বিশ্বাসঘাতক কত কিছু বললেন, কিন্তু আমি যে এসবের পিছনে আছি সেটা বাইরে গিয়ে বলতে পারবেন না, কারণ আপনারা যেই অপরাধের রাজ্যে ঢুকে গিয়েছেন সেখান থেকে আর বের হতে পারবেন না। যদি বের হতে চান তাহলে আপনাদের পরিবার সহ ওই রাহুলের পরিবারকেও শেষ হয়ে যেতে হবে। যদি নিজেদের পরিবারের লাশের ওপর দিয়ে আমাকে হত্যা করতে চান তাহলে আমি রাজি আছি, তবে আমি জানি সেটা আপনাদের দুইজনের মধ্যে কেউ করতে পারবে না। তাই ভালোই ভালোই বলছি, আত্মসমর্পণ করে আমার মতো টাকার রাজ্যে পাড়ি দিন। এসব ন্যায়ের কথা বলে পৃথিবীতে কিছুই হয় না, সব কিছু টাকা দিয়ে হয়। যেমন আমি টাকা পেয়ে আপনাদের সাথে বেইমানি করেছি, হা 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 হা। এখন সিদ্ধান্ত আপনাদের। আমি জানি আপনাদের দুইজনের মনের মধ্যে এখন অনেক কিছুই চলতেছে, তবে ছোট্ট একটা কথা বলতে চাই, এসব চিন্তা করে কোনো লাভ হবে না। কারণ আপনাদের যত বড় প্ল্যান থাকুক না কেন, আপনাদের পরিবারের লোকদের মাথায় বন্দুক ধরা আছে। আপনাদের প্ল্যান সাকসেসফুল হতে হতে ওদের জীবন পাখি উড়াল দিবে। সাইফুল চৌধুরী ভিডিওটা অফ করে দিল। এরপর সেনাবাহিনীর সদস্যদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, কি বলেছিলাম, আমাদের সব সদস্যদেরকে মেরে ফেললেও আমাকে তোরা মারতে পারবি না। আমি একা থাকবো আর তোদের মতো কাপুরুষের দল কয়েকশো থাকবে, কিন্তু আমাকে কিছুই করতে পারবি না। আমি তোদের সামনে দিয়ে বের হয়ে চলে যাব। সাইফুল চৌধুরী, তুই অনেক বড় ভুল করছিস। তুই কি ভেবেছিস তুই এসব ভয় দেখাবি আর আমরা সবকিছু ছেড়ে তোর দলে যোগ দিব? তাহলে তোকে একটা কথা বলি, তুই যেখানে খেলা শেষ করিস ওইখান থেকেই আমার খেলা শুরু হয়।
বলতে বলতে রাহুল এগিয়ে গেল সাইফুল চৌধুরীর দিকে। এরপর তার সামনে দাঁড়িয়ে নিজের ফোন থেকে একটা ভিডিও অন করলো। সেই ভিডিওতে দেখা যাচ্ছে আবির সহ কয়েকজন সেনা কর্মকর্তা সেই বাড়ি ঘেরাও করে ফেলেছে, যেই বাড়িতে রাকিব সাহেবের পরিবার এবং মায়া আর লামিয়াকে বন্দি করে রাখা হয়েছে। অতঃপর আবির হঠাৎ আক্রমণ করে তাদেরকে, সেখান থেকে উদ্ধার করে সিয়ামকে বেঁধে রেখেছে। এই ভিডিওটা দেখার পর সাইফুল চৌধুরী মাথা ঘুরতে শুরু করলো। রাহুল তখন সাইফুল চৌধুরীর কলার চেপে ধরে বলল, আমি আগে থেকে জানতাম আমাদের মধ্যে কেউ একজন বেঈমান আছে, না হলে সবকিছু কাকতালীয়ভাবে হতে পারতো না। এই কয়েকদিন থেকে অনেক কিছুই ঘটেছে যা আমার কাছে কাকতালীয় মনে হয়েছে, কিন্তু আমার কেন যেন সন্দেহ হচ্ছিল এত কিছু হঠাৎ করে হতে পারে না। সেজন্য খোঁজ নিয়ে জানার চেষ্টা করলাম এবং আমার ধারণাটাই ঠিক হলো। আমাদের মধ্যেই বেঈমান লুকিয়েছিল এবং আমরা এখানে মিশনে আসার আগেই তোদের প্ল্যান আমাদের কাছে ফাঁস হয়ে গিয়েছিল এবং আমি সেই অনুযায়ী ব্যবস্থা করে রেখেছিলাম। সিয়াম যে লোকগুলোকে নিয়ে আমাদের বাড়িতে আর রাকিব স্যারের বাড়িতে আক্রমণ করার কথা ছিল, সেই লোকগুলোকে আমরা আগে থেকে গ্রেপ্তার করে ফেলেছিলাম এবং সিয়ামের সাথে যারা গিয়েছিল তারা সবাই ছিল আমাদের পাঠানো লোক। ওদের মাথায় বন্দুক তোর পাঠানো কুত্তারা ধরেনি, ধরেছিল আমাদের কয়েকজন আর্মি অফিসার। আর তোরা সেটা কি বাস্তব ভেবে এতক্ষণ লাফালাফি করছিলি? এবার বুঝেছিস আমি কি জিনিস? সাইফুল চৌধুরী তখন বুঝতে পারলো তার পালানোর আর কোনো উপায় নেই, কিন্তু সে চিৎকার করে করে হাসতে শুরু করলো। এটা দেখার পর সেনাবাহিনীর সদস্যরা কিছু অবাক হলো। কেউ মৃত্যুর মুখে এসে এইরকম হাসতে তারা আগে কখনো দেখেনি। সাইফুল চৌধুরী তখন নিজের জ্যাকেটটা খুলে ফেললো। এরপর তার বুকে বাঁধা বোমটা দেখিয়ে রাহুলের দিকে তাকিয়ে বলল, এজন্যই আমি বলি যে প্রতিপক্ষ যদি শক্ত না হয় তাহলে খেলাটা মজা হয় না। তোর সাথে আমার খেলতে খুব মজা লেগেছে, সত্যি বলছি, তুই আসলেই একটা ট্যালেন্টেড অফিসার। তবে দুঃখের ব্যাপার হলো আজকের পর থেকে সেই অফিসার আর এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে না। আমি মরে যাব, তবে তোদের সবাইকে নিয়ে মরব। পৃথিবীতে যখন তোদের সাথে যুদ্ধ করতে করতে মারা যাচ্ছি, তাহলে ওখানে একা একা বসে কি করব? তোদের সবাইকে সাথে নিয়ে যেতে চাই। ওখানে গিয়েও আমরা এরকম লুকোচুরি খেলা খেলবো। রাহুল তখন অবাক হয়ে গেল, সাইফুল চৌধুরীর বুকের দিকে তাকালো। মাত্র 1.5 মিনিটের মতো সময় বাকি আছে। সেনাবাহিনীর সদস্যরা আতঙ্কিত হয়ে গেল। রাকিব সাহেব তখন তাদের উদ্দেশ্য করে বললেন, অফিসার, তোমরা তাড়াতাড়ি সামনের দরজা দিয়ে বের হয়ে যাও। একজনকেও যেন এখানে দাঁড়িয়ে না থাকতে দেখি। তাড়াতাড়ি তোমরা সামনের দরজা দিয়ে বের হয়ে যাও। সেনাবাহিনীর সদস্যরা দৌড়ে পালিয়ে যেতে শুরু করলো। সাইফুল চৌধুরী এই দৃশ্য দেখে হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল, পালিয়ে আর কোথায় যাবি? 100 মিটার 200 মিটার দূরত্বে যেই সময় আছে সেই সময় আর কত দূরে পালাতে পারবি? তোরা কি জানিস আমার বুকে যেই বোমাটা লাগানো আছে সেই বোমাটা একবার বিস্ফোরণ হলে কমপক্ষে 700 মিটার এলাকা পুরে ছারখার হয়ে যাবে, আর তোরা সেই এরিয়ার বাইরে যেতেও পারবি না। এই কথা শুনতেই রাকিব সাহেব তাড়াতাড়ি সাইফুল চৌধুরীর কাছে এলেন। এরপর তার 2 হাত পেছনের দিকে গলা চেপে ধরলেন। এরপর রাহুলের দিকে ইশারা করলেন। রাহুলের হাত পা তখন কাঁপতে শুরু করলো, কারণ ইশারার মানে তাকে এই বোমাটা নষ্ট করতে হবে, তাও আবার এই অল্প সময়ের মধ্যে, যেটা তার জন্য প্রায় অসম্ভব। এই ব্যাপারে একেবারেই অভিজ্ঞতা নয় সে, বিন্দু পরিমাণ জ্ঞানও তার এই ব্যাপারে নেই। সে কিভাবে কি করবে নিজেও জানে না। এই প্রথম সে ভয়ে কান্না করে দিল। এটা দেখার পর রাকিব সাহেব চিৎকার করে বললেন, স্টুপিড, এখন কি কান্না করার সময় নাকি? যদি তোমার বিন্দুমাত্র ভুল হয়, এই ভুলের কারণে এতগুলো মানুষকে প্রাণ হারাতে হবে। এতগুলো নির্দোষ মানুষের প্রাণ তোমার হাতে, আর তুমি এখন কান্না করছো? সত্যি এটা লজ্জাজনক। তাড়াতাড়ি 2টা তার আছে সেগুলা কেটে ফেলো। রাহুল তখন কাঁপা কাঁপা হাত ধরল। তারটা মাত্র 30 সেকেন্ডের মতো সময় বাকি। সাইফুল চৌধুরী ছোটার জন্য লাফালাফি শুরু করেছে, কিন্তু রাকিব সাহেব তার হাত পেছন দিয়ে শক্ত করে চেপে ধরেছেন। এবার রাহুল একটা তারের মধ্যে শক্ত করে ধরল। সে জানে হয়তো এটা তার জন্য ভুল সিদ্ধান্ত হতে পারে। যদি ভুল সিদ্ধান্ত হয় তাহলে শুধু তার জীবন যাবে না, সাথে এতগুলো মানুষের জীবন যাবে। সে নিজের ভাগ্যকে বিশ্বাস করতে চাইল। এখন তার কাছে এটা শুধুমাত্র ভাগ্যের ডালা। সৃষ্টিকর্তার নাম নিয়ে চোখ বন্ধ করে নিজের সর্বশেষ শক্তি দিয়ে তারটা ছিঁড়ে ফেলল। ভেবেছিল এই হয়তো সবকিছু শেষ,
সে জোরে একটা চিৎকার দিয়ে উঠেছিল, কিন্তু কিছুক্ষণের জন্য চারিদিকে নিস্তব্ধ হয়ে গেল। না, কোনো কিছুই হয়নি, বোনটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এটা দেখে এবার সত্যি বুক ফেটে কান্না এলো তার। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যেগুলো কল্পনার থেকেও কঠিন হয়, যেখানে মানুষের বুদ্ধি বিবেক শক্তি কোনো কিছুই কাজ করে না। সেখানে শুধু ভাগ্যটাকেই ভরসা করতে হয়। যদি ভাগ্য থাকে তাহলে ফলাফলটা নিজের পক্ষেই আসে, অথবা সব কিছু হারাতে হয়। এখানে বুদ্ধি খাটালে হয় না, শক্তি সামর্থ্যের প্রয়োজন হয় না, এখানে শুধু নিজের লাকটাকেই ভরসা করতে হয়। সেটাই করেছিল রাহুল। রাকিব সাহেব এবার সাইফুল চৌধুরীর গলা চেপে ধরে তাকে মাটির সাথে শুইয়ে দিলেন। এরপর বললেন, এতক্ষণ খুব বড় বড় কথা বলছিলি তাই না? এখন থেকে বুঝবি সেনাবাহিনী কী জিনিস। চল তোর শ্বশুরবাড়ি নিয়ে যাই, এরপর জামাই আদরটা খুব ভালো করেই করব। রাহুল, তুমি আবিরের কাছে যাও, ওই বিশ্বাসঘাতকটাকে ধরে নিয়ে এসো। আর একটা কথা সব সময় মাথায় রাখবে, সত্য কোনোদিনও হার মানে না, সত্যকে কেউ হারাতে পারে না, সব সময় মিথ্যাটাই ধ্বংস হয়ে যায়। ইয়েস স্যার। বলেই রাহুল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। পরিত্যক্ত একটা বাড়ি বন্দি করে রাখা হয়েছিল সবাইকে। আবির সেখানে দাঁড়িয়ে আছে, আর সিয়াম তাকে ইচ্ছে মতো আজে বাজে কথা বলছে, এমনকি মাঝে মাঝে আবিরকে লোভ দেখাচ্ছে বিশাল অঙ্কের টাকার। হঠাৎ করে রাহুল সেখানে প্রবেশ করলো, আর রাহুলকে দেখে সিয়াম হাত পা কাঁপতে শুরু করলো। রাহুল গিয়ে সিয়ামের গলা চেপে ধরলো, এরপর বলল, তোর অনেক টাকার লোভ তাই না? চল তোকে একটু টাকার খেলাটা দেখাই। বলে সে পাগলের মতো মারতে শুরু করলো সিয়ামকে। সিয়াম তখন চিৎকার করে কান্নাকাটি শুরু করলো। সবাই রাহুলকে থামানোর চেষ্টা করছে, কিন্তু রাহুল কিছুতেই থামতে রাজি হচ্ছে না। সে ভাবতেও পারেনি এরকম একটা মানুষ যে নিজের দেশের সুরক্ষার দায়িত্ব পালন করছে, সে নিজের দেশের সাথে বেইমানি করবে সামান্য টাকার কারণে। রাহুল তখন টান দিয়ে সিয়ামের শরীর থেকে সেনাবাহিনী ইউনিফর্মটা ছিঁড়ে ফেলল। এরপর বলল, এই পোশাক কোনো বিশ্বাসঘাতকের শরীরে মানায় না। এই পোশাক সেই মানুষের শরীরে মানায় যে নিজের দেশের জন্য নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন সবাইকে বিসর্জন দিতে পারে। হ্যাঁ, টাকা তো সামান্য একটা জড় পদার্থ মাত্র। তোর মতন বিশ্বাসঘাতকের কোনো অধিকার নেই এই পোশাক গায়ে জড়ানোর। আজকের পর থেকে তোর এমন অবস্থা হবে যেই অবস্থা দেখে আগামীতেই কেউ নিজের দেশের সাথে বেইমানি করার আগে 100 বার নয় 1000 বার ভাববে। আবির বুঝতে পারলো রাহুল প্রচণ্ড রেগে গেছে। এখন সে সিয়ামের সাথে যে কোনো কিছু করতে পারে, সেজন্য সে সিয়ামকে টেনে নিয়ে গাড়িতে তুলল। রাহুল তখন এগিয়ে গেল নিজের পরিবারের দিকে। রাকিব সাহেবের পরিবারের সবাইকে মুক্ত করে একটা গাড়ি করে বাসায় পাঠিয়ে দিল। রাহুল মায়ার কাছে যেতেই দেখতে পেল মায়ের গালে কিসের যেন একটা দাগ। এটা দেখে সে বলল, মায়া, তোমার গালেটা কিসের দাগ? না তেমন কিছু না। তখন পাশ থেকে লামিয়া বলে উঠল, না ভাইয়া, আমরা যখন বাসায় ছিলাম তখন হঠাৎ করে বিশ্বাসঘাতকের বাচ্চা শিয়াম আমাদের ঘরে ঢুকে। তখন ভাবি তাকে আমাদের ঘরে ভাঙচুর করার কারণ জিজ্ঞেস করতেই ও ভাবিকে এসে একটা জোর একটা থাপ্পড় মারে। এই কথা শুনেই রাহুলের মাথা যেন আগুন ধরে যায়। সে সেখান থেকে বের হয়ে এসে সিয়ামকে মারতে চাইল। মায়া তখন তাকে পেছন থেকে টেনে ধরে বলল, এখনো কি তুমি চলে যাবে? এতদিন ধরে তুমি মিশনের কারণে আমাদেরকে সময় দিতে পারোনি, এখন তো সবকিছু শেষ, এখনো কি এভাবে অপরাধীদের পেছনে ছুটবে? রাহুল থেমে গেল, কিন্তু তার মাথায় এই কথাটা থেকে গেল। সে যে করেই হোক এর প্রতিশোধ নিবে ওই সিয়ামের কাছ থেকে। তার কলিজায় আঘাত করার শাস্তি সিয়ামকে পেতেই হবে। লামিয়া তখন রাহুলের কাছে আবদার করলো, ভাইয়া, আমরা আজকে দূরে কোথাও ঘুরতে চাই। আজ আমরা সারাদিন সবাই ঘুরবো। এসব তোর ভাইকে বলে কোনো লাভ হবে না লামিয়া। তোর ভাইয়ার তো আমাদের থেকে ওই অপরাধীদের পেছনে ঘোরাটাই ভালো লাগে। রাহুল তখন কিছু না বলে মায়াকে কোলে তুলে নিল। এরপর লামিয়ার দিকে তাকিয়ে বলল, কি এবার হয়েছে না? চলো তোমাদের ইচ্ছা আজকে পূরণ করব। লামিয়া তখন একটা চিৎকার দিয়ে বলল, এই না হলে আমার ভাইয়া, চিও ভাইয়া চিও। এরপর তারা দুজন রাহুলের সাথে গাড়িতে উঠল। রাহুল ড্রাইভ করছে, আর তার পাশে দুজন হাসি মুখে একে অপরের সাথে গল্পে মেতেছে। গাড়ি ছুটে চলেছে অজানা গন্তব্যে। এ যেন অন্যরকম এক প্রশান্তি। হাজার ব্যস্ততার পরেও নিজের পরিবারের মানুষগুলোর কাছে আসলেই মানুষ নিজের ব্যস্ততা, ক্লান্তিটা ভুলে যায়। প্রতিটা মানুষ যেন নিজের পরিবার এবং নিজের দায়িত্বে দুটোকেই সামনে নিয়ে সুখে জীবনযাপন করতে পারে। এই প্রত্যাশা রেখেই আজকের গল্প এখানেই শেষ করছি।
দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।